সবটা কেমন ঘেটে গেল। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এই নিয়ে আয়ানের কোনো মাথা ব্যথা নেই। সে জানতো একদিন না একদিন ধরা পড়তেই হতো, কিন্তু সেটা আজকেই কেন? ও যদি পুলিশের জিম্মিতে থাকে তাহলে অনিন্দিতাকে খুঁজবে কে? আয়ান মুখের মধ্যে হাসি টেনে কিছু না বোঝার ভান করে বলে, কি বলছেন ইন্সপেক্টর? আপনার কোথায় একটা ভুল হচ্ছে। আমি কোনো ক্রাইম করিনি। আয়ান জানে তার বলা কথায় কোনো কিছু আসবেও না, যাবেও না। নাহিদ যথেষ্ট প্রমাণ পেয়েই তাকে ধরতে এসেছে। প্রমাণবিহীন একজন নামকরা ডাক্তারকে অ্যারেস্ট করা চারটিখানি কথা নয়। তবে এই মুহূর্তে আয়ানের লক্ষ্য হচ্ছে টাইম ওয়েস্ট করা। আয়ান তার অনুগত বিশ্বস্ত ছেলেপেলেদের কাছে সিগন্যাল পৌঁছে দিয়েছে নিজের ডান হাতে পড়ে থাকা স্মার্ট ওয়াচের মাধ্যমে। তাই থানায় যাওয়াতে একটু দেরি করতে হবে। থানায় চলে গেলে ওখান থেকে বের হওয়াটা একটু রিস্কি, কিন্তু রাস্তায় ওটা সহজ। নাহিদ হেসে বলে, মানতে হবে ডক্টর আয়ান শুভ্র, আপনার মাথায় বুদ্ধি আছে। কিভাবে কি করলেন তা আন্দাজ করাও কঠিন। ভাগ্যিস পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো একজন ছিল, নয়তো আপনার মতো একজন অপরাধী সারা জীবন জেলের বাহিরে হাওয়া খেয়ে বেড়াতো। আমার অপরাধ কি ইন্সপেক্টর? কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবেন এটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। নাহিদ হাসতে হাসতে বলে, এমন ভাব করছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে পারেন না। তবে আপনি যেহেতু আমার মুখ থেকে আপনার অপরাধের কথা জানতে চাইছেন, তাহলে আমাকেও তো বলতে হবেই। পুলিশ হিসেবে নয়, আপনার হতে যাওয়া বেআই হিসেবে বলতেই পারি। জি বলুন। আপনার অপরাধ হচ্ছে লাইসেন্স ছাড়া বিভিন্ন বিষাক্ত প্রাণী পোষা এবং সেই বিষাক্ত প্রাণীদের বিষ দিয়ে একের পর এক হত্যা করা। আমি বিষাক্ত প্রাণী পুষি এবং তার বিষ দিয়ে হত্যা করি, তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ কোর্টে পেশ করব, তখনই দেখে নেবেন কি প্রমাণ আছে। এত কিছুর মধ্যে নিশা নিশ্চুপ, নিজের প্ল্যান ভেস্তে গিয়েছে, এর জন্য কষ্ট লাগছে না, ভয় লাগছে। আয়ান যদি সত্যি কিলার হয়ে থাকে তাহলে অনিন্দিতাকে নিশা কিডন্যাপ করিয়েছে, একথা জানলে কি নিশাকে ছেড়ে দিবে? নিশার মাথা ভন ভন করে ঘুরছে। আয়ানকে দেখে কোনো সময় মনে হয়নি ও খুন করতে পারে। যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য ডাক্তার হয়েছে, সেই আজরাইল হয়ে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। নাহিদ আবার বলে, অনেক হয়েছে প্রশ্ন উত্তর খেলা, এখন গাড়িতে উঠুন, নাকি হাত করা লাগাতে হবে? আয়ান বলে, তার দরকার পড়বে না, আমি উঠছি। আয়ান ধীর গতিতে এগিয়ে যায় গাড়ির দিকে। গাড়ির দরজার কাছাকাছি গেলে একটা স্মোক বোমা এসে পড়ে, যার ফলে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে যায়। কেউ কিছু দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে যখন ধোঁয়া কেটে যায় ততক্ষণে আয়ান এখান থেকে উধাও। নাহিদ গাড়ির উপর একটা ঘুষি দিয়ে বলে, ড্যাম ইট, পালিয়ে গেল। কিন্তু আয়ান শুভ্র জানে না ও বুনো উল হলে আমিও বাঘা তেঁতুল। যেখান থেকে হোক না কেন আমি ওকে ধরেই ছাড়বো। ফোর্স বেশি দূর যেতে পারেনি, এখনই গাড়িতে ওঠো সবাই। সবাই গাড়িতে উঠে এক একটা গাড়ি এক এক দিকে চলে যায়। রাস্তায় রাস্তায় যত ট্রাফিক পুলিশ আছে সবাইকে বলে দেওয়া হয় প্রত্যেকটা গাড়ি যেন খুব ভালো করে চেক করে এবং ডক্টর আয়ান শুভ্রকে দেখা মাত্রই অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হয়। আনিসকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা যায় ওর হাতে আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে। বিষ অলরেডি শরীরে ছড়িয়ে গেছে। 1.5 ঘন্টার মধ্যে যদি এর প্রতিষেধক ইনজেক্ট করা যায় তাহলে আনিস বাঁচবে, নয়তো সব শেষ। বিষ ইতোমধ্যে আনিসের নার্ভ সিস্টেমকে দুর্বল করে দিয়েছে। মৃত্যুর ভয় আনিসকে ভালো মতোই জেঁকে ধরেছে। ভয়াতুর কণ্ঠে আনিস বলে, এর প্রতিষেধক কোথায় পাবো ডাক্তার? আপনি যে কোনোভাবে আমাকে বাঁচান, যত টাকা লাগে দিব, প্লিজ আমাকে বাঁচান। সরি মিস্টার আনিস, আমাদের দেশে এই বিষটা পাওয়া যায় না, তাই এর প্রতিষেধকও নেই। তাই আমার আর কিছু করার নেই। না, এ হতে পারে না, কোনো উপায় তো আছে। আপনাকে আমি আমার অর্ধেক সম্পত্তি লিখে দেব, আপনি আমাকে বাঁচিয়ে দেন। আপনার সব সম্পত্তি লিখে দিলে আমি পারবো না,
নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আনিসের। কি করবে, কোথায় যাবে, কে বাঁচাতে পারবে ওকে? আনিস তাড়াতাড়ি গাড়ি করে বাড়ি ফিরে ওর মায়ের কাছে দোয়া চাইবে, সবার থেকে ক্ষমা চাইবে। নিশা ড্রয়িং রুমে বসাচ্ছিল। নিজের বাবা কেমন বিধ্বস্তভাবে ফিরতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? আনিস মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, আমি মরে যাব রে মা, আমার হাতে আর ঘন্টাখানেক সময় আছে। কি হয়েছে বাবা, তুমি মরবে কেন? আসো বসে কথা বলো, শান্ত হয়ে আমাকে সবটা খুলে বলো। আনিস বসে। নিশা আনিসকে এক গ্লাস পানি খেতে দেয়। তারপর আনিস একে একে সব ঘটনা খুলে বলে, কিভাবে কি হয়েছে, কিভাবে সে এত সম্পত্তির পাহাড় তৈরি করেছে, আর আজ কিভাবে তাকে মৃত্যু ঘিরে ধরছে। নিশা অবাক হয়ে বলে, তার মানে তুমি নারী পাচার করো? হ্যাঁ, আমার বিশাল সহায় সম্পত্তির গোপন উৎস হচ্ছে নারী পাচার আর স্মাগলিং। আজ নিশার অবাক হওয়ার দিন, তাই অবাক চোখে তাকিয়ে রয় কিছুক্ষণ। আনিস ভেবেছিল নিশা তাকে ঘৃণা করবে এখন, খুব করে কথা শুনিয়ে দিবে, কিন্তু তা না করে নিশা বলে, তোমাকে বাঁচানোর উপায় আমার কাছে আছে বাবা। আনিসের চোখ চকচক করে ওঠে। কি উপায়? তোমাকে বিষ দিয়েছে ডক্টর আয়ান শুভ্র, আর তার কাছে এর প্রতিষেধক আছে। কি? ডক্টর আয়ান শুভ্র মাস্টার মাইন্ড? হ্যাঁ, এখন সেই পারবে তোমাকে বাঁচাতে, কিন্তু এমনি এমনি তো আর বাঁচাবে না। কি করতে হবে? দিশা তার মোবাইল বের করে অনিন্দিতার ছবি দেখিয়ে বলে, এই যে আয়ানকে ধরার টোপ। আনিস অনিন্দিতাকে চিনতে পারে, এটা যে তারই মেয়ে তাও জানে, কিন্তু এই মেয়ের সাথে আয়ানের কি সম্পর্ক? আয়ান এই মেয়েকে ভালোবাসে। এই মেয়েকে কিডন্যাপ করতে বলছিস? না। তাহলে? ওই ইতোমধ্যে তোমার আন্ডারে, আজকে সকালে ওকে কিডন্যাপ করিয়েছে। আনিস অবাক হয়ে বলে, তুই কিডন্যাপ করিয়েছিস? হ্যাঁ, নিজের অজান্তেই তোমার উপকার করেছি, ওকে তোমার লোকেদের হাতে তুলে দিয়েছি। এখন আয়ান শুভ্রকে জানাতে হবে ওর ভালোবাসার মানুষ আমাদের হাতে। যদি তোমার কিছু হয় তাহলে তোমার সাথে সাথে ওর ভালোবাসার মানুষও প্রাণ হারাবে। ও বিষের প্রতিষেধক দিতে বাধ্য থাকবে। আনিস নিশাকে দেখছে অবাক চোখে। এটা তারই মেয়ে, তার মতোই শয়তান, তার মতোই দুষ্ট বুদ্ধির অধিকারী। অনিন্দিতাকে বাকি মেয়েদের থেকে সরিয়ে আলাদা একটা রুমে বেঁধে রাখা হয়। ওকে একটা বেল্ট দিয়ে মেরে গায়ে ক্ষত সৃষ্টি করে তার ভিডিও করা হয়। অনিন্দিতার খুব কষ্ট হচ্ছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখিটা উড়ে যাবে। নিশা অনিন্দিতার ফেলে দেওয়া ফোনটা খুঁজে আনে। অনিন্দিতার ফোন থেকে আয়ানের ফোনে অনিন্দিতার এমন করুণ অবস্থার ভিডিওটা সেন্ড করে দেয়, আর মেসেজে লিখে দেওয়া হয়, 40 মিনিটের মধ্যে বিষের প্রতিষেধক আমাদের হাতে পৌঁছে দিলে অনিন্দিতা বাঁচবে। কোন বিষের কথা বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী মেসেজে একটা ঠিকানা দেওয়া হয়। আয়ান অনেক জায়গায় অনিন্দিতাকে খুঁজেও পায়নি। অনিন্দিতার ফোন থেকে মেসেজ এসছে দেখে আয়ান হোয়াটসঅ্যাপ ওপেন করে। অনিন্দিতার আইডিতে ঢুকে ওর বিধ্বস্ত অবস্থার ভিডিও দেখে মাথায় রক্ত উঠে যায়, চোয়াল শক্ত হয়ে আসে, সাথে বুকটা চিনচিনি ওঠে। নিচে লিখে দেওয়া মেসেজগুলোতেও চোখ বুলায়। একদিকে পুলিশ তার পিছনে পড়েছে, আরেকদিকে অনিন্দিতার এত বড় বিপদ। আয়ান ভেবে পায় না কি করবে। অনিন্দিতাকে কিডন্যাপ কে করেছে তা বুঝতে বাকি থাকে না, কিন্তু এখন ওদের কথা শুনতে আয়ান বাধ্য, কারণ ওর হাতে এত সময় নেই। সময় সুযোগ বুঝে সব হিসেব নেওয়া যাবে। অনিন্দিতার শরীরে করা প্রতিটা আঘাতের হিসেব আয়ান কড়ায় গন্ডায় নিবে। বিষের প্রতিষেধক নিয়ে আয়ান জায়গা মতো রেখে দেওয়ার আগে অনিন্দিতার মুক্তি চায়। একদিকে আয়ান বিষের প্রতিষেধক নিয়ে নিশার বলে দেওয়া জায়গায় যাচ্ছে, আর অনিন্দিতাকে নিয়ে যাচ্ছে তার বাসায়। অনিন্দিতার কোনো ক্ষতি হোক তা আনিসও চায় না, যতই হোক নিজের ঔরজাত সন্তান বলে কথা। একটা কালো মাস্ক পরা লোক অনিন্দিতাকে তার বাসার সামনে রেখে কলিং বেল বাজিয়ে চলে যায়। যখন অনিন্দিতা বাসায় পৌঁছে যায় তখন আয়ান বিষের প্রতিষেধক জায়গা মতো রেখে দেয়। অনিন্দিতা বাসায় পৌঁছতে আয়ানের লোকজন অনিন্দিতার বাসাটা ঘিরে ফেলে, যাতে অনিন্দিতার আর কোনো বিপদ আপদ না হয়। মেয়ের এমন অবস্থা দেখে ডালিয়া আঁতকে ওঠে। হুইল চেয়ারে বসে আছে অনিন্দিতা, জ্ঞান নেই তার।
ফর্সা গোলগাল চেহারায় অত্যাচারের ছাপ স্পষ্ট। ইস, মেয়েটার কি অবস্থা! ডালিয়া তাড়াতাড়ি রুমের ভিতরে গিয়ে টাকা নিয়ে আসে। অনিন্দিতাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য নিচে নামে। আয়ানের রাখা লোক দুটো ডালিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। অচেনা লোকের সাহায্য ডালিয়া প্রথম নিতে চায় না, কিন্তু লোক দুটো জানায় তারা আয়ানের লোক, প্রমাণও দেয়। পরবর্তীতে ডালিয়া দ্বিমত পোষণ করে না, তবে নিশা নিজের বাবাকে বাঁচানোর ঔষধ পেয়েই আয়ানকে ফাঁসিয়ে দেয়। পুলিশ স্টেশনে নিশা নিজে কল দিয়ে বলে দেয় আয়ানের লোকেশন, আর পুলিশ এসে আয়ানকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটা হবারই ছিল। এখন ধরা পড়লো আয়ানের সমস্যা নেই, তবে আয়ান চাইলেই পারত এখানে অন্য কাউকে পাঠিয়ে নিজে লুকিয়ে থাকতে, কিন্তু আয়ান নিজের ইচ্ছেতে পুলিশের হাতে ধরা দিয়েছে। ফেসবুক টেলিভিশনে ব্রেকিং নিউজ চলছে, এতদিন যাবৎ গোপনে খুন করে যাও সিরিয়াল কিলার হচ্ছে ডক্টর আয়ান শুভ্র। হ্যাঁ, দ্য গ্রেট ডক্টর আয়ান শুভ্র। তাকে ধরা কিছুতেই সম্ভব হচ্ছিল না, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের একজন প্রতিভাবান ইন্সপেক্টর এই অসাধ্য সাধন করেছে। নাহিদ ভেবেছিল এখন সে নায়ক হবে, কিন্তু খেলা উল্টে গেল। জনগণের তোপের মুখে পড়ল নাহিদ। আয়ান যাদের খুন করেছে তারা মোটো ভালো মানুষ নয়। তারা যে কত মায়ের কোল খালি করেছে, কত সন্তানকে পিতৃহারা করেছে, কত স্ত্রীকে স্বামীহারা করেছে, তার কোনো হিসেব নেই। এখন পুলিশ আয়ানকে ধরতে পেরেছে, কিন্তু এতদিন ওই পাচারকারী স্মাগলারদের ধরতে পারল না কেন? আর ধরলেও কি হতো? তারা টাকা দিয়ে ছাড়া পেয়ে যেত। এদেশে ধর্ষণকারীদের ফাঁসি হয় না, তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়ায়, কারণ তারা ক্ষমতাসীন। পুলিশ তাদের পাওয়ার শুধু নিরীহ অসহায় মানুষের ওপরই দেখাতে পারে। আয়ানের বাড়ির লোক যখন এই সংবাদ দেখে, তাদের মনে হয় এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। আয়ান কাউকে খুন করতে পারে এটা কল্পনাতীত। আলিয়া তো শুনেছে থেকে কেঁদেই চলছে। তার আদরে আদরে বড় হওয়া ছেলে নাকি এখন পুলিশ স্টেশনে। আলমগীর আলিয়াকে কথা শোনাতে বাকি রাখে না। বিদেশে গিয়েই নাকি ওর এত অধপতন। আফসার আর আলমগীর উকিল ধরে আয়ানের জামিনের ব্যবস্থা করতে চাইলে জামিন হয় না। এতগুলো খুনের আসামির জামিন মিলবে কিভাবে? এই তো সবকিছু কি সুন্দর ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে একটা দমকা হাওয়া এসে সব এলোমেলো করে দিল। একদিনই সব পরিবর্তন হয়ে গেল। নাহিদ যে আয়ানকে অ্যারেস্ট করেছে তা নেহার কানেও গেছে। এই জন্য নেহা নাহিদের ওপর ক্ষেপে আছে। শুধু নেহা নয়, সারা বাংলার মানুষ নাহিদের ওপর ক্ষেপে আছে। ওদিকে অনিন্দিতাকে নিয়ে বাড়ি ফিরেছে ডালিয়া। বেচারি অনিন্দিতা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছে না, ওকে এত মার মেরেছে। অনিন্দিতার মনে আছে তার কিডন্যাপের পিছনে নিশার হাত রয়েছে। ভেবেছিল ওকে পাচার করে দিবে, কিন্তু এখন ছেড়ে দিল কেন? আয়ান পুলিশের অধীনে আছে, সেই খবর ডালিয়া এবং অনিন্দিতা এখনো পায়নি। বিকেল গড়িয়ে রাত হয়ে এসেছে। অনিন্দিতা আয়ানের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারছে না, কারণ ওর ফোনটা ওর কাছে নেই। অনিন্দিতা ডালিয়ার থেকে ওর ফোনটা চেয়ে নিয়ে আয়ানের নাম্বারে কল লাগায়। একে একে অনেকগুলো কল দেওয়ার পরও আয়ান রিসিভ করে না বিধায় অনিন্দিতা আনিয়ার ফোনে কল লাগায়। এখন রাত 9টা বাজে। আনিয়া কল রিসিভ করতে অনিন্দিতা জিজ্ঞেস করে, কি রে, আয়ান ভাই কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না। আনিয়া ভ্যা করে কেঁদে দিয়ে বলে, এতক্ষণে তুই ভাইয়ার খোঁজ নিচ্ছিস? সারা বিকেল আর সন্ধ্যায় কই ছিলি? সোশ্যাল মিডিয়ায় কিছু দেখিসনি? কি দেখবো? তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে আয়ান ভাইয়ের? কোনো খারাপ কিছু না নিশ্চয়ই? খুব খারাপ হয়েছে অনি, ভাইয়া থানায়, ভাইয়াকে অ্যারেস্ট করা হয়েছে। অনিন্দিতা অবিশ্বাসের স্বরে বলে, থানায়? ওনাকে অ্যারেস্ট করা হয়েছে? কিন্তু কেন? উনি কোনো অন্যায় কাজ করতে পারেন না, তাহলে উনি কেন থানায় থাকবেন? আমাকে সব খুলে বলা নিয়া। আমি কিছু বলতে পারবো না, তুই নিজে গিয়ে দেখে নে। আমি কোথায় দেখব? সোশ্যাল মিডিয়ায়। আনিয়া কল কেটে দেয়। ডালিয়ার ফেসবুক অ্যাকাউন্ট নেই। অনিন্দিতা প্লে স্টোর থেকে ফেসবুক ডাউনলোড করে নিজের আইডিটা ওপেন করে। আইডিতে গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজগুলোতে খোঁজ নিলে সবকিছু জানতে পারে। এসব জানতে পেরে অনিন্দিতা থ হয়ে যায়। একজন খুনিকে ভালোবাসে অনিন্দিতা?
পরক্ষণে অনিন্দিতা নিজেকে নিজে বলে ওঠে, তুই খুনিকে ভালোবাসিস না অনিন্দিতা, তুই সুপার হিরোকে ভালোবাসিস। আয়ানের মতো একজন প্রতিটা শহরে দরকার। যেই কাজ পুলিশ বা তাদের আইন পারত না, তা আয়ান করে দেখিয়েছে। মুখোশধারী ভদ্রলোকদের খুন করে কুকীর্তি ফাঁস করে দিয়েছে। যদি খুনের আগে তাদের কীর্তিকলাপ ফাঁস হতো তাহলে কি হতো? পুলিশ কি ওদের ধরতে পারত? পালিয়ে যেত না। আর ধরে নিল কি হতো? ফাঁসি দিতে দিতে মাস বছর কেটে যেত। সবাই তাদের কথা ভুলে যেত, আর গোপনে টাকা খরচ করে মুক্তি পেয়ে যেত বড় মাপের ক্রিমিনালরা। অনিন্দিতার প্রাউড ফিল হচ্ছে। ফেসবুকে নানান জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হচ্ছে, ফ্রি ফ্রি আয়ান শুভ্র। সোশ্যাল মিডিয়া উত্তাল আয়ানের মুক্তির দাবিতে। সবাই মিলে কাল আন্দোলনের ডাক দিয়েছে। একটা গ্রুপে সবকিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কোথায় এবং কিভাবে আন্দোলন হবে, সবাই কোথায় জড়ো হবে। অনিন্দিতা ঠিক করে সেও আন্দোলনে যোগ দিবে। এত কিছুর ফাঁক দিয়ে আনিস বেঁচে গেল। তারা 50টা মেয়েও পাচার করে দিবে রাত গভীর হলেই। বাপ মেয়ে মিলে একসাথে আড্ডা দিচ্ছে, তবে তারা জানে না কাল কি হবে। তবে নিশা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই চিন্তিত কণ্ঠে বলে, আমাদের এই দেশ ছেড়ে দেওয়া উচিত বাবা। সে কি রে, কেন? এই দেশে আমাদের বিপদ। দূর, অত সব চিন্তা করিস না। আমি কি কম ছেলে পেলে পুষি? তাও বাবা, আনিস মেয়ের কথা হেলাফেলা করে এত গুরুত্ব দেয় না। লাল সূর্য উদয়ের সাথে সাথে একটা নতুন দিনের সূচনা হয়। তবে সারাদিন কার কি হবে কেউ জানে না। একদিনে কত মানুষের জীবনের গতি পাল্টে যায়। কত মানুষ মৃত্যুবরণ করে আর কত শিশু জন্মগ্রহণ করে। ফেসবুকের গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে সবাই 9টায় রাস্তায় নামবে। যতক্ষণ আয়ানকে না ছাড়া হবে ততক্ষণ কেউই বাড়ি ফিরবে না। দেখতে দেখতে 9টা বেজে যায়। জায়গায় জায়গায় লোকজন জড়ো হয়। ভার্সিটির ছেলে মেয়েরাই বেশি। অনিন্দিতা, আনিয়া, ফাজরিন, ফাহমি, ফাহাদ, এমনকি নেহাও যোগ দেয় আয়নের মুক্তির দাবিতে করা আন্দোলনে। নিজের ভালোবাসার মানুষের প্রতি সারা দেশের ভালোবাসা দেখে অনিন্দিতার বুকটা গর্বে ভরে ওঠে। সবার মুখে মুখে একটাই ধ্বনি, আয়ান শুভ্রের নিঃশর্ত মুক্তি। দেখা যাক কি হয়। সাধারণ জনগণের অসাধারণ আন্দোলন ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ ফোর্স। নিউজ টেলিভিশনের শিরোনামের টপে বিরাজ করছে আন্দোলন সংক্রান্ত নিউজগুলো। কিছু সংখ্যক লোক অনশন শুরু করেছে, আমৃত্যু অনশন। এক দৃষ্টিতে দেখতে গেলে আয়ান নির্দোষ, তাই হাইকোর্টের আদেশে বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয় আয়ানকে। তাও পুরো 25 ঘন্টা আয়ান জেলের ভিতরে কাটিয়েছে। এ যেন এক নতুন অভিজ্ঞতা। আয়ানের মুক্তির খুশিতে সবাই ভিড় করে জেলখানার বাহিরে। আয়ান বেরোলেই তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং সবাই আয়ানের নামে জয়ধ্বনি দেয়। এত লোকজনের ভিড়ে আয়ানের চোখ দুটো নীরবে তার প্রিয়তমাকে খুঁজে চলছিল। কিন্তু তার প্রিয়তমা এত লোকের ভিড় ঠেলে তার কাছে পৌঁছতেই পারছিল না যে। বেচারা আয়ান এখান থেকে বেরোতেও পারছে না। সবাইকে বলতেও পারছে না, ভাই আমার একটু ছাড়েন। আমার দু চোখ প্রিয়তমা মুখশ্রী দর্শন করার জন্য ব্যাকুল হয়ে আছে। অনিন্দিতার হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা শুরু হওয়ার কারণে সবাই মিলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। যদিও অনিন্দিতা এখান থেকে যেতে চাচ্ছিল না, কিন্তু এখানে থাকলে গরমে ও আরো অসুস্থ হয়ে পড়বে। এমনিতেও শরীরটা ঠিক নেই। আয়ানকে নিয়ে লোকজনের মাতামাতি শেষ হলে ওকে নিয়ে বাড়ি চলে আসে সবাই। আয়ান ভেবেছিল সবাই ওকে কথা শোনাবে, কিন্তু না, সবাই চুপচাপ। আয়ানকে দেখে কেউ কিছু বলছে না। আয়ান চিন্তায় পড়ে যায়, সবার কি হলো? এটা ঝড়ের আগে নীরবতা নয় তো? আয়ান গলা ঝাড়ে, তারপর সবাইকে এড়িয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। রোকেয়া বেগম গম্ভীর কণ্ঠে বলে, দাঁড়াও আয়ান। আয়ানের পা জোড়া থেমে যায়, তারপর আস্তে আস্তে পিছনে ফিরে তাকায়। রোকেয়া আবার বলে, হিরো সাচ্ছ, ভালো কথা, কিন্তু এইভাবে খুন করার কি খুব প্রয়োজন ছিল? ডাক্তার বানিয়েছি ফেরেশতা হয়ে মানুষের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তুমি ফেরেশতা ঠিকই হলে, কিন্তু মালাকুল মাউতের রুল বেছে নিলে। আয়ান এক পা দুপা করে এগিয়ে আসে, তারপর দাদির সামনে হাঁটু ভাঙা দিয়ে বসে। ওনার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, দাদি,
ইয়াসিনের সঙ্গে ওরা সবাই মিলে কি করেছিল জানো? ওর মতো একজন জিনিয়াস ডাক্তারকে অকালে প্রাণ দিতে হয়েছে ওই শয়তানদের জন্য। আমি কি আমার প্রাণ প্রিয় বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিব না? ওর মৃত্যুর প্রতিশোধ না নিলে আমি যে মরে গেল শান্তি পেতাম না। দেশের আইন ছিল না? বড়লোকদের জন্য আইন না দাদি। ওরা ক্ষমতা টাকা জোরে জঘন্যতম অপরাধ করেও বেঁচে যায়। আয়ান আর কিছু না বলে চুপচাপ নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা লাগায়। আয়ান ছাড়া পেয়েছে এই শুনে ওদিকে আনিসের ভয় বেড়ে যায়, তাই নিজের সিকিউরিটি আরো হাই করে দেয়। আনিস তো পুলিশকে টাকা খাইয়েছিল যাতে আয়ান আর কোনোদিন জেল থেকে বেরোতে না পারে, কিন্তু এত খুন করেও যে আয়ান এভাবে নায়কের মতো বেরিয়ে আসবে তা কে জানতো। সবই ভাগ্য। নিশাই ঠিক বলেছিল, দেশ ছাড়াটাই এখন মঙ্গলজনক। তাই আনিস গিয়ে সবার জন্য ইউকের ভিসার অ্যাপ্লাই করে আসে। আনিসের হাতে অনেক নামি দামি লোক, সেজন্য ভিসা পেতে তার এতটা বেগ পোহাতে হবে না। মানে দেশ ছাড়তে পারলেই বাঁচে। খাদিজা বেগম জানান তিনি নিজের জন্মভূমি ছাড়বেন না, যত যাই হোক। তাই খাদিজা বেগম বাদে বাকি সবাই চলে যাবে ইউকে। জান্নাত তো বেজায় খুশি। বাংলাদেশে তার তেমন একটা ভালো লাগে না। বিদেশে গিয়ে নিজের বেহায়াপনা জীবনটা আরো সুন্দর করে চালনা করতে হবে। লম্বা সময় লাগিয়ে আয়ান শাওয়ার নেয়। জেলে থেকে মনে হচ্ছে শরীরে কেমন একটা বিদঘুটে গন্ধ লেগে গেছে। শাওয়ার থেকে বের হয়ে দেখে তার বেডসাইড টেবিলে খাবার রাখা। আয়ান দেরি না করে খাবারটা খেয়ে নেয়, তারপর একটা শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য অনিন্দিতার কাছে যাওয়া। গাড়ি ড্রাইভ করে চলে আসে অনিন্দিতাদের বাড়ির সামনে। রাত প্রায় 11টা বেজে গেছে। ওর 4 জন লোক এখনো অনিন্দিতার বাসার আশেপাশে ঘুরঘুর করছে। সময় কিভাবে চোখের পলকে চলে গেল। এত রাতে খালার বাসায় গেলে খালা কি ভাববে? আর বাসার ভিতরে অনিন্দিতার সাথে তেমন একটা কথাও বলা যাবে না। আয়ান অনিন্দিতার রুমে থাকা জানলার সামনে গিয়ে ঢিল ছুঁড়ে মারে। বেশ কয়েকটা ঢিল ছোড়ার পরে অনিন্দিতার ঘুম ভাঙে। বেশ বিরক্ত নিয়ে জানালা খুলে মনে মনে ভেবে নেয় যেই হোক খুব করে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিবে। কিন্তু জানালা খুলতে অনিন্দিতার মুখে হাসি ফুটে ওঠে। আয়ান ওকে হাতের ইশারায় নিচে ডাকে। অনিন্দিতা দেরি করে না, আলতো পায়ে হেঁটে হেঁটে দরজা খুলে বেরিয়ে আসে। দারোয়ান বেটা নাক ডেকে ঘুমোচ্ছে। অনিন্দিতা গেটের বাইরে বেরিয়ে আসে। আয়ান দাঁড়িয়ে আছে অনিন্দিতার সামনে। অনিন্দিতার মনে হচ্ছে বহু যুগ পরে সে তার ভালোবাসার মানুষকে দেখছে। হঠাৎ অনিন্দিতার কি জানি হয়ে যায়। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আয়ানের বুকে। অনিন্দিতার মাথাটা আয়ানের হৃদয় বরাবর গিয়ে ঠেকে। প্রেয়সীর এমন উষ্ণ আলিঙ্গন আয়ানের হৃদয়ে কম্পন ধরিয়ে দেয়। আয়ান অবাক হয়ে যায়। অনিন্দিতার থেকে এমনটা সে কখনো আশা করেনি। আয়ানকে জড়িয়ে ধরে অনিন্দিতা কান্না করতে থাকে। চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি বর্ষিত হতে থাকে। অনিন্দিতা 2 দিন ধরে ঘটে চলা সবকিছু ভেবে কান্না করছে। ওর কিডন্যাপ থেকে শুরু করে আয়ানের অ্যারেস্ট হওয়া পর্যন্ত। যখন অনিন্দিতাকে পাচারের উদ্দেশ্যে একটা রুমে বন্দি করা হয়, তখনকার অনুভূতিটা ছিল সবচেয়ে ভয়াবহ। প্রতি মুহূর্তে অনিন্দিতার চোখের সামনে আয়ান আর তার মায়ের মুখটা ভাসছিল। তার কিছু হলে এই 2 জন মানুষের কি হবে, এই চিন্তা তাকে কুরে খাচ্ছিল বারংবার। যখন তাকে একের পর এক আঘাত করা হচ্ছিল, তখন তো সে বাঁচার আশায় ছেড়ে দিয়েছিল। তবে সৃষ্টিকর্তা মহান, তাই তার কিছু হয়নি। আল্লাহ অনিন্দিতাকে বাঁচিয়ে দিয়েছে। আয়ান অনিন্দিতার মাথায় সান্ত্বনা দিবার ভঙ্গিতে হাত বুলিয়ে দেয়। অনেকক্ষণ পরে অনিন্দিতা মাথা তুলে আয়ানের চোখ বরাবর তাকায়। আয়ানের চোখ দুটো লাল বর্ণ ধারণ করে আছে। দুজনের চোখাচোখি হলে দুজনই অন্য দুনিয়া হারিয়ে যায়। কান্না করার ফলে অনিন্দিতার চোখের সাথে সাথে ঠোঁটগুলায় লাল টকটকে হয়ে আছে। এমন কম্পিত ঠোঁট যে কোনো পুরুষকে আকৃষ্ট করবেই। আয়ানও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আয়ান দিশাহারা হয়ে গেছে। নিজের অনাকাঙ্ক্ষিত ইচ্ছেকে দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও আয়ান ব্যর্থ হয়। আচমকা আয়ান অনিন্দিতার মুখমণ্ডল নিজের 2 হাতে চেপে ধরে। অনিন্দিতার কম্পিত 2 ঠোঁটে ডুবিয়ে দেয় নিজের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া।
আচমকা পুরুষালী ঠোঁটের স্পর্শে অনিন্দিতা মিয়ে যায়। খামচে ধরা আয়ানের চুল। প্রায় মিনিট 5 আয়ান প্রেয়সীতে মজে থাকে, তারপর অনিন্দিতাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর দুজনেরই হুঁশ আসে। এ কি হলো? লজ্জায় অনিন্দিতার মাথা তুলে তাকাতে পারে না। মাথা নিচু করে আয়নার সামনে থেকে এক দৌড়ে পালিয়ে যায় অনিন্দিতা। অনিন্দিতা যাওয়ার পানে চেয়ে থেকে আয়ান মুচকি হাসে। তারপর এক হাত দিয়ে নিজের চুলগুলো বুলাতে বুলাতে গাড়িতে ওঠে। ওর কিছু লোক এখনো অনিন্দিতার বাসার বাহিরে আছে। রুমে গিয়ে অনিন্দিতা দরজা বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। তারপর বিছানায় শুয়ে একটা বালিশ জড়িয়ে ধরে গড়াগড়ি খেতে খেতে আয়ানের কথা ভাবতে থাকে। ওদিকে আয়ান রোমান্টিক মুড থেকে বেরিয়ে এসে ভাবতে থাকে, আনিসের কি করা যায়। ওকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। বিষ দিয়ে আর মারা যাবে না। আনিস এখন আরো বেশি সতর্ক হয়ে যাবে। তবে আনিসের থেকেও আয়ান বড় মাপের খিলাড়ি। একটা না একটা উপায় বুদ্ধি খাটিয়ে ঠিক বের করে নিবে। নেট দুনিয়া এবার রাতারাতি আনিসের অনৈতিক কর্মকাণ্ড প্রমাণ সব ভাইরাল হলো। খাদিজা বেগম সকালে টিভিতে নিজের ছেলের এমন কুকীর্তির সংবাদ দেখে হাহাকার করতে করতে জ্ঞান হারান। এ কেমন কুলাঙ্গার তিনি গর্বে ধারণ করলেন। আনিসের বাবা ছিলেন একজন আদর্শ শিক্ষক, আর তার ছেলে নাকি এমন অমানুষ হলো। খাদিজা ছেলেকে মানুষ করতে পারেননি। জ্ঞান ফেরার পরও তার আহাজারি শেষ হয় না। আনিস বাড়িতে নেই, কোথায় আছে কেউ জানে না। এতক্ষণে পুলিশ আনিসকে ধরার জন্য বের হয়ে গেছে। নাহিদকে বলা হয়েছে যে কোনো ভাবে যেন আনিসকে অ্যারেস্ট করা হয়। এবার যদি আনিস পালিয়ে যায় তাহলে দেশবাসীর পুলিশের ওপর থেকে ভরসা উঠে যাবে। জান্নাতের কোনো টেনশনই হচ্ছিল না। আনিসের যা কিছু হোক তাতে ওর কিছু যায় আসে না। আনিসকে ওর দরকার নেই, ওর শুধু টাকা দরকার। টাকা থাকলে সুখ এমনি এমনি আসে। জান্নাতের এমন আচরণে নিশার মনে তার প্রতি ঘৃণার সৃষ্টি হয়। যতই হোক, একসাথে এতকাল ধরে সংসার করার পরেও কি একটু মায়া জন্মায়নি? এ কেমন দম্পতি। অন্যদিকে খাদিজা বেগম সিদ্ধান্ত নেয় সে নিজে আনিসকে পুলিশের হাতে তুলে দিবে। আনিসের কুকীর্তির খবর ডালিয়ার কানেও পৌঁছায়। ওর এতটা অধপতন হবে তা ডালিয়া কোনোদিন কল্পনাও করেনি। ভাগ্যিস অনিন্দিতা তার বাবার পরিচয় জানে না। তার বাবা এমন জঘন্য, এই কথা জানতে পারলে অনিন্দিতা মাত্রাতিরিক্ত কষ্ট পাবে। যতই হোক, আনিসের ঔরসে অনিন্দিতার জন্ম। তবে অনেক সময় কিছু সত্যি না জানাই মঙ্গলের। আনিস আজকেই দেশ ছাড়ার প্ল্যান করেছে। সে অনুযায়ী সব ব্যবস্থাও নিয়ে নিয়েছে। আজ রাত 11টার বিমানে তার ফ্লাইট, ঢাকা টু মালয়েশিয়ায়। ট্যুরিস্ট ভিসা হয়, এত বেশি সময় লাগেনি। সব গোছগাছ শেষ আনিসের। মন চায় একবার মায়ের থেকে বিদায় নিতে, কিন্তু মা নিশ্চয় এতক্ষণে সবকিছু জেনে গেছে। মা কি তাকে এখন ক্ষমা করবে? সন্তান হিসেবে মেনে নিবে? খাদিজার সন্তান হয়, আনিস তাকে ভালো মতোই চিনে। যতই হোক, খাদিজা বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। তিনি আনিসকে ভালোবাসলেও অন্যায় কাজে প্রশ্রয় দিবেন না। ছোটবেলা থেকে খাদিজা আনিসকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন যে নিজে কখনো অন্যায় করবে না, আর অন্যায় দেখলে প্রশ্রয় দিবে না। তবে খাদিজার শিক্ষা যে কোনো কাজে লাগেনি। সব ভেবেচিন্তে আনিস সিদ্ধান্ত নেয় যাবার আগে আর কারো সাথে দেখা বা যোগাযোগ করবে না। আগে নিজে বেঁচে যাক, তারপর নিশাকে ওর কাছে নিয়ে নিবে। মায়ের খোঁজ সে গোপনে গোপনে রাখতে পারবে। তবে জান্নাতের কোনো পরোয়া করে না আনিস। কেনই বা করবে? আজ আনিসের এই অধপতন, এর জন্য শুধু এবং শুধুমাত্র দায়ী জান্নাত। জান্নাত যদি আনিসের সাথে খারাপ ব্যবহার করে ওকে বাড়ি থেকে বের না করে দিত, তাহলে আজ আনিস একজন ভালো মানুষ থাকতো। সবচেয়ে ভালো হতো যদি জান্নাতের সাথে দেখাই না হতো। জান্নাতের সাথে দেখা না হলে ডালিয়ার সাথে সম্পর্ক খারাপ হতো না। আনিসের প্রথম সন্তান অনিন্দিতাকে বাবা ছাড়া বড় হতে হতো না। জান্নাত নিশাকেও সুশিক্ষা দিতে পারেনি। তবে আনিস যে সব দোষ জান্নাতকে দিয়ে যাচ্ছে, এটা কেমন? আনিসের নিজেরও তো দোষ আছে। সবচেয়ে বেশি দোষী আনিসের।
আনি যদি ওর আর ডালিয়ার মধ্যে জান্নাতকে না ঢুকাতো, তাহলে কি জান্নাত আসতে পারতো? আনিসও মানে তার দোষ, কিন্তু কি করবে, নিজের শারীরিক চাহিদাকে দমিয়ে রাখতে পারেনি সে। এক পর্যায়ে ভালোবাসার থেকে কামনা বড় হয়ে উঠল। প্রেগনেন্ট অবস্থায় ডালিয়াকে কাছে না পেয়ে তো এইসব হয়েছে। একে তো ডালিয়া থাকতো দূরে দূরে, তার উপর অফিসে বসের সুন্দরী মেয়ে নিজে থেকে এসে আনিসের সাথে ভাব জমায়। বিনা বাক্য ব্যয়ে আনিসের সাথে বিছানায় যেতে রাজি হয়ে যায়। এমন লোভনীয় অফার কয়জনে ছেড়ে দিবে? উপর থেকে তো সব পুরুষই সুপুরুষ, কিন্তু সুযোগ দিয়ে দেখো লুটে পুটে নিবে। যাই হোক, আনিস পস্তাচ্ছে। নিজের করা অনৈতিক কর্মকাণ্ডের জন্য অনুশোচনা হচ্ছে, তবে সবচেয়ে বেশি অনুশোচনা হচ্ছে ডালিয়ার সাথে করা অন্যায়ের জন্য। বড় মেয়ের থেকে বাবা ডাক শুনতে ইচ্ছে করে আনিসের, কিন্তু এখন আর সময় নেই। জীবনটা পাপে পূর্ণ। সময় ফুরিয়ে বুঝতে পারলে কোনো লাভ নেই। কথায় আছে, সময় গেলে সাধন হয় না। আনিস গাড়িতে বসে আছে। গাড়ি চলছে আপন গতিতে। এক হাত দিয়ে মুখ ঢেকে বাহিরের শহর দেখতে ব্যস্ত আনিস। আজ বৃহস্পতিবার, কাল ফাহামি ফাহাদের বিয়ে। মেহেন্দির অনুষ্ঠান করা হয়নি, তবে গায়ে হলুদ করা হচ্ছে। একই বাড়িতে 3 ছেলে মেয়ের বিয়ে। তবে ফাহামির বিয়ে নিয়ে বাড়িতে বড়দের আপত্তি সৃষ্টি হয়েছিল, কারণ নেহার ভাই আয়ানকে ধরে নিয়েছিল। কিন্তু আয়ান সবাইকে বোঝায় যে এতে নেহা বা নাহিদ কারোরই কোনো দোষ নেই। নাহিদ তো ব্যক্তিগত শত্রুতা থেকে কিছু করেনি, আইন তাকে বাধ্য করেছে। যা হওয়ার হয়ে গেছে, আয়ান তো এখন মুক্ত। রোকেয়া বেগম আয়ানের কথায় সমর্থন দেন, ফলে আর তেমন একটা ঝামেলা হয় না। ডালিয়ার অনিন্দিতে এসছে। ডালিয়ার বাবার বাড়ি থেকেও মেহমান এসেছে, তবে ডালিয়ার বাবা আসেনি। ওনার শরীর তেমন একটা ভালো নেই। কতদিন হলো ডালিয়া বাবাকে দেখে না, তাকে জড়িয়ে ধরে না। ওর খুব ইচ্ছে করে আড়াল থেকে হলো একবার বাবাকে দেখতে। ডালিয়া ভেবেছিল আজ হয়তো তার বাবা আসবে, আর সেই সুযোগে ডালিয়া তার জন্মদাতাকে মন ভরে দেখে নিবে। কিন্তু ডালিয়ার আশায় পানি ঢেলে দিয়ে তিনি আসলেন না। আদৌ কি অসুস্থ, নাকি ডালিয়ার মুখ দর্শন করতে চায় না বলে আসেনি, সেটা উনি ভালো জানেন। সবাই ডালিয়ার সঙ্গে হাসি মুখে কথা বলে। ডালিয়াও জড়তা কেটে ভালোভাবে কথা বলে। ডালিয়ার মায়ের অনেক বয়স হয়ে গেছে, তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। বহুদিন পরে ডালিয়াকে দেখে তিনি আদরে আদরে ভরিয়ে দেন তাকে। শত ঝামেলা আর মন খারাপের মধ্যে এ যেন এক টুকরো শান্তি। ওদের মাঝখানে গিয়ে অনিন্দিতা ফোরন কেটে বলে, বারে, মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে নানুমণি, ইটস নট ফেয়ার। বৃদ্ধা হেসে অনিন্দিতাকেও কাছে টানেন, তারপর জড়িয়ে ধরে অসংখ্য চুমু এঁকে দেয়। অনিন্দিতা দেখা দেখি আনিয়াও গিয়ে নানিকে জড়িয়ে ধরে। নানুমণি আনিয়াকে আদর করে দেয়। সারাদিন ধরে আনিয়া টই টই করে বাড়ি জুড়ে ঘুরছে। এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, ডেকোরেশনের দেখভাল করছে। কে বলবে আজ এই মেয়ের গায়ে হলুদ, কাল বিয়ে। আলিয়া কপাল চাপড়ায় বলে, এই মেয়ে আর বড় হবে না, সংসারও চিনবে না। বাড়ি পরিবর্তন করতে হচ্ছে না তো, বিয়ের আগে আদরে ছিল, এখনো তাই থেকে যাবে। এভাবে কি হয়? ডালিয়া বোনকে সান্ত্বনা দিয়ে বলে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আপা। তবে আনিয়া যেন এরকমই থাকে, বড় হয়ে দুশ্চিন্তা মাথায় নিয়ে লাভ নেই। আনিয়ার মতো মানুষই সবসময় ভালো থাকে, বাড়তি কোনো চিন্তা নেই, ঝামেলা নেই। আলিয়া বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবে, আসলেই সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। তার ভালো উদাহরণ তো ডালিয়াই। কেউ ভেবেছিল ডালিয়া এতটা ম্যাচিওর হবে? সেই দুরন্ত ছোট্ট মেয়েটা আজকে একজন ধৈর্যশীল মা। সব মেয়েদের জন্য গায়ে হলুদে লেমন কালারের সেম শাড়ি আনা হয়েছে, ছেলেদের জন্য লেমন কালারের সেম পাঞ্জাবি। বর বউ পরেছে হলুদ, বউয়ের হলুদ কাঞ্জিবরম শাড়ির লেমন কালার পায়ের, আর বরেদের হলুদ পাঞ্জাবিতে লেমন কালার কাজ করা। গায়ে হলুদের জন্য কেক আনা হয়েছে, নানান রঙের থালা সাজানো হয়েছে। সারা বাড়ি লাল নীল বাতি দিয়ে সাজিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে।
গায়ে হলুদের স্টেজে কিছু তাজা ফুলের ব্যবহার করা হয়েছে আনিয়ার পছন্দ মতো। তাজা ফুলের মিষ্টি গন্ধ ছড়াচ্ছে ভালোই। সব মেয়েরা একটা করে থালা হাতে এগিয়ে সে টেবিলে রাখে আর ক্যামেরাম্যান ভিডিও করে। ফাজরিন আর ওর একটা ফ্রেন্ড একটা ডান্স করে। ডান্সের শেষ পর্যায়ে এন্ট্রি হয় বউ আর বরেদের। আনিয়া মাঝখানে আর দুদিকে ফাহাদ ফাহমি, মেরা মাহবুব মেরা সানাম। গানের তালে তালে নেচে নেচে তারা আসে। তাদের এন্ট্রির সময় সবাই একযোগে হু হু চিৎকার দিয়ে ওঠে। আনিয়াকে মাঝখানে রেখে ওরা সোফায় বসে যায়। বড়রা এসে একে একে ধান দুর্বার একটু হলুদ ছুঁয়ে দিয়ে মিষ্টিমুখ করিয়ে দিয়ে যায়। তারপর কেক কাটা হয়। ক্যামেরাম্যান সবকিছুর ক্লিপ নিতে থাকে। একে একে সবাই বর বউয়ের সাথে ছবি তুলে নেয়, কিন্তু আয়ান অদৃশ্য। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আয়ানকে দেখা যায়নি। একমাত্র বোনের গায়ে হলুদে ভাই নেই। সে কি ছবি তুলবে না স্মৃতি রাখার জন্য? সবাই মিলে এখন আয়ানকে খুঁজতে চলেছে। ওকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। আলিয়া এখন এই ছেলেকে নিয়ে বিরক্ত। সবার হই হট্টগোলের মধ্যে আয়ান এসে উপস্থিত হয় রাত 11টায়। এসে সবার প্রশ্নের সম্মুখীন হয়। এতজনের এত প্রশ্নের একটা ছোট্ট উত্তর দেয়, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, ব্যাস। তারপর চলে যায় বিশাল বাড়ির ছাদে আয়োজিত গায়ে হলুদের অনুষ্ঠানে। বোনকে হলুদ ছুঁয়ে মিষ্টি খাইয়ে দেয়। ওদের অনেকগুলো ছবি তোলা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই কেক আর হলুদ মাখামাখি করছে, মানে ওর গালে কেক বা হলুদ লাগিয়ে দিচ্ছে। অনিন্দিতার গালেও তার এক মামাতো বোন বেশ খানিকটা কেক লাগিয়ে দেয়। এসব অনিন্দিতার বেশি একটা ভালো লাগে না, তাই ছাদ থেকে নেমে যেতে নেয়। সিঁড়ি দিয়ে নামবার সময় আয়ান অনিন্দিতাকে ডাক দেয়। অনিন্দিতা পিছনে ঘুরে তাকায়। আয়ানের হাতের পিছনে কিছু একটা লুকানো। অনিন্দিতা বলে, আপনি কি এবার আমাকে হলুদ লাগাতে আসছেন? প্লিজ, আমার এসব ভালো লাগে না। গালে কেক লেগে আছে, টিস্যুর জন্য মুছতেও পারছি না। মুখটা কেমন তেলতেলে লাগছে, হলুদ দিলে জ্বলবে। এখন মুখটা ধুয়ে আসি, পরে কথা বলবো আপনার সাথে। এই বলে অনিন্দিতা যেতে নেয়। আয়ান আবার ওকে থামতে বলে। তারপর একটা একটা করে সিঁড়ি পেরিয়ে নেমে অনিন্দিতার কাছে গিয়ে বলে, আমি থাকতে তুই মুখ ধুবি কেন? অনিন্দিতা আয়ানের কথার মানে বুঝতে পারে না। কিছু বুঝে ওঠার আগে আয়ান কোমর টেনে অনিন্দিতাকে কাছে নিয়ে নেয়। তারপর অনিন্দিতার গাল লেগে থাকা কেকটুকু জিহবা দিয়ে চেটে খেয়ে নেয়। ঠোঁটের কোণায় লেগে থাকা কেকটা বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মুখে পুরে বলে, আহ কি স্বাদ, যেন অমৃত। আয়ানের এমন কাণ্ড দেখে অনিন্দিতা হা হয়ে তাকিয়ে থাকে। আজ শুক্রবার, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। বিয়ের দিন বৃষ্টি থাকলে বিরাট ঝামেলা। রোকেয়া মঞ্জিলে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, তাই বাড়ির বাহিরে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খোঁজখবর নেই। কিন্তু ফাজরিন সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। গায়ে হলুদের পিক স্টেপ বাই স্টেপ আপলোড করে ফেসবুক থেকে বেরোতে নিবে তখনই দেখতে পায় যমুনা টিভির একটা নিউজ। কুখ্যাত বিজনেসম্যান আনিসুর রহমান ওরফে আনিস গণপিটুনি খেয়ে মৃত্যুবরণ করেছে এবং তার সকল সহায় সম্পত্তি সরকার অবৈধ ঘোষণা করে সরকারের অধীনে নিয়ে নিয়েছে। ফাজরিন চট জলদি সবাইকে গিয়ে খবরটা দেয়। আনিসের এমন মৃত্যু শুনে সবাই খুশি হয়। তবে ডালিয়ার বুকের বাঁ দিকে কেমন জানি চিনচিনিয়ে ব্যথা করছিল। কি জানি কেন, যতই হোক একসময় মানুষটাকে যে সে ভালোবাসতো, তাকে ঘিরেই ছিল ডালিয়ার ভালো থাকা। ডালিয়া মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আপনি ওকে ক্ষমা করে দিন, ওকে জান্নাতবাসী করুন। ডালিয়ার কপল বেয়ে উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ে নিজের অজান্তি। তা টের পেয়ে ডালিয়া সবার অগোচরে চোখ মুছে নেয়। তবে অনিন্দিতার নজর এড়াতে পারে না। মায়ের চোখে পানি দেখেছে অনিন্দিতা। মা কাঁদছিল, কিন্তু কেন? আয়ান সবার আড়ালে প্রশান্তির হাসি হাসে। কাল রাতে আনিসের খেল খতম করতেই হলুদের অনুষ্ঠান ছেড়ে এয়ারপোর্টে গিয়েছিল। এয়ারপোর্টের ভিতরে ঢুকার আগে আয়ান আর তার লোকজন আনিসকে ধরে নেয়।
আয়ান প্রথমে ভেবেছিল ওকে পুলিশের হাতে তুলে দিবে, কিন্তু পরবর্তীতে মত পাল্টে নিয়ে আগে আনিসকে উত্তম মাধ্যম দেয়। তারপর সারা রাত নিজের আওতায় রেখে সকালে ওকে লোকজনের ভিড়ে ছেড়ে দিয়ে আসে। ফেসবুকে যেহেতু আনিসের ছবিও ভাইরাল হয়েছে, তাই ওকে সবাই সহজেই চিনে নেয়। চিনতে দেরি হলো, মারতে কারো দেরি হয়নি। লোকজন আনিসের জামা কাপড় পর্যন্ত টেনে ছিঁড়ে নিয়েছে। এমন অপমান আর কষ্টদায়ক মৃত্যু সবাই মনে রাখবে। আর নিশার কি হয়েছে? আনিসকে মরার সময় অনেকেই লাইভে এসেছিল। সেই লাইভ দেখে আরো অনেক লোক এসেছে। আনিসের লোকজন ভিড় ঠেলে আনিসকে বাঁচাতে যায়নি, পাছে ওদেরও মার খেতে হয়। কিন্তু নিশা থাকতে পারেনি। বাবার ভালোবাসার টানে এগিয়ে গিয়েছে তাকে বাঁচাতে। তার আগে পুলিশ কল করে নিয়েছিল, কিন্তু পুলিশ আসার আগে গণপিটুনি খেয়ে আনিসের মৃত্যু হয়। নিশা কম মার খায় না। বর্তমানে নিশা হাসপাতালে আছে। তার অবস্থা তেমন ভালো নয়। পুলিশ এসে আনিসের লাশ উদ্ধার করে, কিন্তু লাশের উপরেও লোকজনের এত ক্ষোভ। এর চেয়ে বিষের মৃত্যুই ভালো ছিল। তবে আনিসের শেষ ইচ্ছে ছিল ডালিয়ার কাছে ক্ষমা চাওয়া, কিন্তু আফসোস তাও পারল না। আগে ফাহামির বিয়ের বরযাত্রী বেরোয়, বাড়িতে থাকে কয়েকজন। বরযাত্রী সবাই নিজেদের গাড়ি নিয়ে যায়। তাদের সবার গাড়ি থাকায় বাড়তি গাড়ি ভাড়া করার দরকার পড়ে না। নেহা সেজেগুজে বসে আছে। তার মামি তাকে খাইয়ে দিয়ে গেছে। মেরুন লেহেঙ্গাতে বিয়ের সাজে নেহাকে নজর কাড়া সুন্দরী লাগছে। বিয়ের জল পড়লে নাকি সব মেয়েরা এমনিতেই সুন্দর হয়ে যায়, নেহারও তাই। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে নেহার সৌন্দর্য কিছুটা বেড়েছে। নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নেহা। তখনই বাহিরে থেকে শোরগোল শোনা যায়, বর এসেছে, বর এসেছে। নেহার বুকটা ধক করে ওঠে। ভাবনার দুনিয়া হারিয়ে যায় সে। নিজের ভালোবাসার মানুষ, যাকে প্রথম দেখাতেই মন দিয়ে বসেছিল, তার সাথে সংসার সাজানোর স্বপ্ন বুনেছিল মনে মনে, আজ তারই বড় ভাইয়ের বউ হয়ে যাবে। নিজেকে নিজে আবার প্রশ্ন করে, এই বিয়েটা করা ঠিক হলো কিনা। নেহা আবার অনিন্দিতা আর আয়ানের জীবনে সমস্যার সৃষ্টি করবে তো। কিন্তু এখন তো পিছু হটবার সময়ও নেই। নেহা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দেয়। আয়ানের প্রতি জমে থাকা নিষিদ্ধ অনুভূতি যেন নিষ্ক্রিয় হয়ে যায়। বরযাত্রী সবাই গেটে দাঁড়ায়। গেটে একটা ফিতা লাগানো, আর ফিতার ওপারে কনের ছোট ভাই বোনেরা। কনে পক্ষ গেটে 1,00,000 টাকা দাবি করে। ফাহামি মুখ ফসকে বলেই ফেলে, এমা, এত টাকা? ফাহামির কথা শুনে সবাই হু হু করে হেসে দেয়, কারণ বিয়েতে বড়রা কথা বলে না। সবার হাসি দেখে বেচারা ফাহামি বোকা বনে যায়। তারপর মেকি হাসি দিয়ে নিজের মুখে রুমাল চেপে ধরে। যদিও রুমাল ধরতে ওর কেমন গাইয়া গাইয়া মনে হচ্ছে, কিন্তু আপাতত লজ্জা থেকে মুখ লুকাতে এর বিকল্প নেই। গেটে তর্ক বিতর্ক করে শেষ পর্যন্ত 50,000 টাকা দিতে হয়। শরবত মিষ্টি খাইয়ে বর আর বরের সাথে আসা সবাইকে ভিতরে আসতে দেওয়া হয়। এখানে নাহিদ এসে সবার সাথে হেসে হেসে কথা বলছিল। আয়ানের কাছে এসে সবার আগে ক্ষমা চেনে। আয়ান নাহিদের সাথে হ্যান্ডশেক করে বলে, সরি বলার কোনো দরকার নেই। ইটস ইউর ডিউটি, আই ডোন্ট মাইন্ড। বাট একটা কথা এখনো জানা হলো না, তুমি কিভাবে সব জানতে পারলে? তোমার হাতে বিষাক্ত হুলের চিহ্ন দেখে। সামান্য চিহ্ন দেখে এতটা শিওর হলে কিভাবে? ফরেন্সিক ডক্টর আমাদের বলেছিল যে খুনগুলো করছে সে একজন ডাক্তার, আর তার নিশ্চয়ই বিভিন্ন দেশে আনাগোনা আছে। বিভিন্ন ক্রিয়েচার কালেক্ট করা তার একটা নেশা হতে পারে। তোমার হাতে যখন আমি ওই চিহ্নটা দেখি, আমার মনে সন্দেহ জন্মায়। তুমিও তো বিভিন্ন দেশে আনাগোনা করো। তখন তোমার ব্যাপারে খোঁজ লাগাই, আর একটু একটু করে সব জানতে পারি। তোমার ফ্রেন্ডের ব্যাপারেও জানতে পারি। আর নেহার থেকে তোমার আরেকটা বাড়ি আছে, এটা শুনে আরেকটু শিওর হই। সেদিনই তোমার বাড়িতে গিয়ে তল্লাশি করি, কিন্তু ওই জায়গাটা খুঁজে পাই না। পরবর্তী তোমার পিছনে গোপন ক্যামেরা লাগিয়ে তোমার চালচলন রেকর্ড করি।
এবং তোমার সিক্রেট রুমের ভিডিও কালেক্ট করি। আয়ান মুস্কি এসে বলে, তুমি আমার পিছনে ক্যামেরা লাগিয়েছিলে তা আমি জানতাম। আমি চেয়েছি বলেই তুমি আমায় ধরতে পেরেছ। তবে তুমি আমায় ভুল সময়ে ধরতে এসেছিলে, এজন্যই আমি পালিয়েছিলাম। ওদের কথোপকথনের মধ্যেই আয়ানের ডাক পড়ে। নেহার কয়েকজন বোন জামাইয়ের জন্য কাশির ডালা নিয়ে এসেছে। ফাহামি ভাবে এবার বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। একটা মেয়ে বলে করে পানি নিয়ে আসে, পানিতে লেবু পিস পিস করে কাটা। ফাহামির হাতটা ওই পানিতে ধুয়ে দেয়। ফাহামির নিজেকে রাজা বাদশাহ মনে হচ্ছিল। অতি উচ্ছ্বসিত হয়ে ফাহামি যখনই ডালা থেকে খাবার খাওয়ার জন্য নিতে যায়, তখনই তার একটা শালী হাত ধরে নিয়ে বলে, এত তারা কিসের দুলা ভাই, আগে খাবার নিয়ে আসার জন্য বকশিসটা তো দেন। আয়ান বলে ওঠে, কিসের বকশিস? কি বকশিস? ও মা, জানেন না আমরা যে এত সুন্দর করে ডালা সাজিয়েছি, বকশিস দিবেন না? আমরা বলেছি ডালা সাজান, আমরা ডালা খাবো না। আপনারা খান আর না খান, 50,000 টাকা দিতেই হবে। ফাহামের বন্ধুরা বলে ওঠে, এই খালি টাকা টাকা করেন কেন বিআইন? গেটে যে এতগুলো টাকা দিলাম তাতে হয়নি? গেটে দিয়েছেন গেটের টাকা, এখন দিবেন ডালার টাকা। ফাহামি মনে মনে বলে, বিয়ে করতে এসছি না লুট হতে এসছি কে জানে। মেয়েগুলো শালি কম, লুটেরা বেশি। মেয়েরা শেষ পর্যন্ত 30,000 টাকায় নিয়ে ছাড়লো। বরপক্ষের হাহুতাশে শেষ নেই। সামান্য খাবার দিয়ে 30,000 নিয়ে চলে গেল। একটা 5 স্টার হোটেলে খেলো, এত টাকা বিল উঠতো না। কিন্তু পড়েছে মোগলের হাতে, খানা তো খেতেই হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার বিয়ে পড়ানোর পালা। প্রথম বরের কাছে কাজী এসে বলে, মরহুম আব্দুল মালেকের কন্যা নীলুফা আক্তার নেহাকে 10 লক্ষ দেনমোহরে বিয়ে করতে আপনি কি রাজি? বলুন কবুল। ফাহামি কাল বিলম্ব না করে 3 বার কবুল বলে দেয়। তারপর কনের কাছে যাওয়া হয়। পিতা আশরাফ চৌধুরীর সুপুত্র ফাহামি চৌধুরী 10 লক্ষ দেনমোহর ধার্য করিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আপনি কি এই প্রস্তাবে রাজি? বলুন কবুল। নেহার জবান বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। কবুল বলতে বেশ খানিক সময় লাগিয়েছে। এক পর্যায়ে সবাই ভয় পেয়ে গিয়েছিল। জাহানারা বেগম মেয়ের পিঠে হাত রাখেন। নেহা হু হু করে কেঁদে দেয়। তারপর কান্নামাখা কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। সবাই একযোগে আলহামদুলিল্লাহ বলে ওঠে। নেহা আর ফাহামির বিয়ে সম্পন্ন হয়। এখন বর আর বউকে একসাথে করে মিষ্টিমুখ করানো হবে। ওদিকে আনিয়ার ফাহাদের বিয়েও সম্পন্ন হয়। বিয়ে শেষে আনিয়াকে শুধু ফাহাদের রুমে শিফট করা হয়। এই পরিবর্তন, আর কিছুই চেঞ্জ হয় না। আনিয়া তো খুশি, সুন্দর করে সাজগোজ করে হাসি হাসি মুখ করে বিছানায় বসে আছে। যখন ফাহামি বউ নিয়ে বাড়ি আসে, সবাই নতুন বউ দেখতে বাড়ির সদর দরজায় ভিড় জমায়। আনিয়া সবার সাথে সদর দরজায় গিয়ে উপস্থিত। আলিয়া মেয়ে রেহেন কাণ্ড দেখে শুধুই কপাল চাপড়ায়। নেহাকে ধান দুর্বা দিয়ে বরণ করে মিষ্টিমুখ করিয়ে ঘরে তোলা হয়। রোকেয়া মঞ্জিলে আজ বউ ভাতের অনুষ্ঠান। সারা শহরের সব গণ্যমান্য ব্যক্তি থেকে লাগিয়ে নিম্ন শ্রেণীর মানুষও এতে আমন্ত্রিত। এবারের যাকে একদিনের জন্য চিনেছে তাকেও দাওয়াত করেছে। সবাই রোকেয়া মঞ্জিলের কর্ত্রী রোকেয়া বেগমের প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির 2 বউকে পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। ওরা স্টেজে বসে আছে, দেখে মনে হচ্ছে 2টো পুতুল বউ। একের পর এক গেস্ট এসে ওদের গিফট দিয়ে যাচ্ছে, আর সবাইকে সালাম দিতে হচ্ছে। কেউ কেউকে আবার পায়ে ধরে সালাম করতে হচ্ছে। 2 বউয়েরই খুব বিরক্ত লাগছে। উফ, কখন যে এগুলো খুলে গিয়ে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়বে। বাদ আসরে এসব জাহেজামেলা শেষ হয়। অনেক গিফট উঠেছে। বক্স দেখেই বোঝা যাচ্ছে বেশিরভাগ গিফট এগুলো জুয়েলারি। 2 বউকেই তাদের রুমে গিয়ে দিয়ে আসা হয়। রুমে গিয়ে দুজনই অবাক, তাদের রুম সুন্দর করে ফুল দিয়ে সাজানো। তার মানে কি আজ বাসর রাত? আনিয়া আর নেহা কারোরই বাসরের কথা মনে নেই। এখন চেঞ্জ করতে পারবে না,
এখনো এই ভারী লেহেঙ্গাগুলো পরে থাকতে হবে? কিন্তু তাদের প্রশ্নের উত্তর নিয়ে ফাজরিন আসে, এসে বলে যায়, দুই বউ এসব ভারী লেহেঙ্গা চেঞ্জ করে যেন পাতলা শাড়ি পরে নেয়। আবার শাড়ি, দুজনেই বিরক্ত হয়। আলিয়া নানান কাজকর্ম করতে ব্যস্ত ছিল। সবেমাত্র নিজের রুমে এসে একটু রেস্ট নিচ্ছে, তখনই তার ডাক আসে। রোকেয়া বেগম তাকে ডেকে পাঠিয়েছেন। আলিয়া একটু বিরক্ত হয়। বিরক্ত নিয়েই বেরিয়ে যায় শাশুড়ির রুমের উদ্দেশ্যে। দরজা ঠেলে রুমে গিয়ে দেখতে পায় রোকেয়া বসে বসে পান চিবুচ্ছে। পান খেলে ওনার ঠোঁট লাল হয়ে যায়, তখন দেখতে বেশ সুন্দর লাগে। আলিয়াকে দেখে উনি আলিয়াকে পাশে বসতে বলে, তার দিকে পানদানি এগিয়ে দেয়। আলিয়া একটা পানে সুপারি ভরে জর্দা চুন লাগিয়ে মুখে পুরে দেয়। আলিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রোকেয়া বেগম বলেন, ফাহামি ফাহাদের বিয়ে তো শেষ, এবার তোমার ছেলের পালা। তো ডালিয়াকে কথাটা জানিয়েছ? এতদিন আলিয়ার এসব কথা মনেই ছিল না। শাশুড়ির কথা এবার একটু নড়ে চড়ে বসলো। তারপর বলল, এখনো ডালিকে কিছু বলিনি, তবে এটা জানি যে আমি ওর মেয়েকে আমার ছেলের জন্য চাইলেও না করতে পারবে না। কিন্তু সমস্যাটা আপনার ছেলে, ও অনিন্দিতাকে মন থেকে মেনে নিতে পারবে না। আমার বোনজিকে যদি কষ্ট দিয়ে কথা বলে। আলিয়াকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রোকেয়া বেগম বলেন, আমার ছেলের বিষয়টা আমি দেখে নিব। অনিন্দিতা হীরের টুকরো, ওকে কাজ ভেবে ভুল করো না। জহুরির চোখ ওর উপর পড়লে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, বলে রাখলাম। বিয়েটা এখন না করালেও ডালিয়ার কানে কথাটা দিয়ে রেখো। আচ্ছা আম্মা। এবার তাহলে ওঠো। জি। আলিয়া বেরিয়ে যায়। অনিন্দিতাকে পুত্রবধূ বানাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু আলমগীরের বেশ আপত্তি আছে। কথায় কথা আলিয়াকে খোঁচা দিয়ে কথা বলে। আলিয়া নাকি নিজের বোনজিকে নিজের ছেলের পিছনে লেলিয়ে দিয়েছে। এমনকি অনিন্দিতার চরিত্র নিয়েও কথা বলেছে। সুন্দরী মেয়েদের নাকি এমনিই চরিত্রহীন হয়ে থাকে, তারা বড়লোক ছেলেদের নিজের জালে ফাঁসানোর জন্য বসেই থাকে। তাও আবার অনিন্দিতা, আনিসের মতো নাম করা অপরাধীর মেয়ে। আনিসুর রহমানই যে অনিন্দিতার বাবা, এটা ও ছাড়া বাকি সবাই জানে। তবে নিজের ফুলের মতো পবিত্র বোনজিকে নিয়ে স্বামীর মুখ থেকে নোংরা কথা শুনে আলিয়ার মোটেও ভালো লাগেনি। সে কথার প্রতিবাদ করেছিল। এক কথায় দুই কথায় স্বামী স্ত্রীর মধ্যে বেশ ভালোই ঝগড়া হয়েছে সেদিন। আলমগীর সেদিন প্রথম আলিয়ার গায়ে হাতও তুলেছে। যাই হোক, এখন শাশুড়ি বলেছে ওনার ছেলেকে উনি সামলে নেবেন, তাই এখন এত কিছু চিন্তা করে লাভ নেই। আয়ানের চোখ দেখে বোঝা যায় ও অনিন্দিতাকে কতখানি ভালোবাসে। বাসর ঘরে সেজে গুজে আধ হাত পরিমাণ ঘুমটা দিয়ে বসে আছে নেহা। বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। অজানা ভয় তাকে জেঁকে ধরেছে। অচেনা অজানা একটা পুরুষ, তার কাছে আজ নিজেকে সঁপে দিতে হবে, এটাই যে ফরজ। নেহাকে তার কাজিনরা ভয় দেখিয়ে দিয়েছে, যতটা না হয় তাও বলেছে। মনে মনে নেহা একটু পরপরই ছিছি করছে। নেহার ভাবনার মধ্যে ঠক করে দরজা খোলার শব্দ হয়। নেহা নড়ে চড়ে বসে। আত্মায় তার পানি নেই। ফাহামি ধীর পায়ে বিছানার দিকে এগোয়। জুতা খুলে বিছানায় উঠে বসে। তারপর নেহার ঘোমটা তুলে মায়াবী মুখটার দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, আজ আমার শয়ন কক্ষে আকাশের চাঁদের আগমন ঘটেছে। লজ্জায় নেহা মাথা নুইয়ে নেয়। ফাহামি মুস্কি এসে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নেহার মুখটা উপরে তোলে। তারপর বলে, ওরে লজ্জাবতী লতা, আমার কাছে আর এত লজ্জা পেতে হবে না। একটু পরে তো সব লজ্জা জানলা দিয়ে পালাবে। একটা সময় আসবে যখন আমার সামনে ড্রেস চেঞ্জ করবে। নেহা লজ্জায় বলে, ইস। ফাহামি হু হু করে হেসে দেয়। তারপর নিজের সাথে করে আনা কাবিনের টাকাটা নেহার হাতে তুলে দেয়। টাকা দেখে নেহা বলে, এত টাকা আমি কি করব? যা মন চায় তা করবে, ইচ্ছে মতো খরচ করবে, তুলে রাখো। নেহা গিয়ে টাকাটা লকারে তুলে রাখে। এসে আবার বিছানায় পা তুলে গুটিসুটি হয়ে বসে থাকে। ফাহামি দীর্ঘক্ষণ নেহার দিকে এক নজরে চেয়ে থাকে। তারপর ওয়াশরুম যাওয়ার প্রয়োজনে সে বিছানা ছেড়ে ওঠার সময়
একটা কন্ডোমের প্যাকেট ওর পকেট থেকে পড়ে যায়। ফাহমি তা খেয়াল করে না, কিন্তু তা নেহার নজর এড়ায় না। নেহা তা দেখে লজ্জায় আর ভয়ে আরো মিয়ে যায়। ওয়াশরুম ছেড়ে ফাহমি রুমে আসলে ফ্লোরে পড়ে থাকা জিনিসটার দিকে তার চোখ যায়। মুহূর্তেই সেটা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নেয়। নেহা ফাহমির দিকে কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়। ফাহমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? নেহা মাথা নুয়ে আস্তে করে বলে, আজ কিছু না করলে হয় না, আমার ভয় লাগছে। ফাহমি শয়তানি হাসি দিয়ে বলে, তুমি কি করার কথা বলছো? নেহা আরো বেশি লজ্জায় পড়ে যায়। ইস, লোকটা ইচ্ছে করে ওকে লজ্জা দিচ্ছে। ফাহমি আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? কিছু না। ও, তাহলে চলো শুরু করা যাক। এবার নেহা ভ্রু কুঁচকে তাকালে ফাহমির দিকে, তারপর জিজ্ঞেস করলো, কি শুরু করার কথা বলছেন? তুমি যা ভাবছো তাই। নেহা হাঁ করে তাকিয়ে থাকে। সে ভিতরে ভিতরে লজ্জা পাওয়ার সাথে সাথে বিরক্ত হচ্ছে। লোকটা সোজা কথা সোজাভাবে বলতে পারে না নাকি? নেহার মুখের দিকে তাকিয়ে ফাহমি হু হু করে হেসে দেয়। তারপর একটু স্বাভাবিক হয়ে বলে, চলো ছাদে যাই, আমাদের ছাদ বাগান আছে, দোলনাও আছে সেখানে। দোলনায় বসে আমি চাঁদ দেখব। এসো, আমার হাত ধরো। ফাহমি হাত বাড়িয়ে দিলে নেহা ওর হাতটা ধরে নেয়। ফাহমি নেহাকে নিয়ে ছাদে গিয়ে ওকে দোলনায় বসায়। আকাশে বেশ সুন্দর গোল চাঁদ উঠেছে। ফাহমি নেহার কোলে মাথা রেখে ওর মুখের দিকে তাকিয়ে থাকে, আর নেহা চাঁদ দেখছে, আশেপাশের ফুল দেখছে। হঠাৎ তার চোখ ফাহমির দিকে পড়লে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমার দিকে তাকিয়ে আছেন কেন? চাঁদ দেখবেন নাকি? আমি তো তাই দেখছি। ফাহমির কথা বুঝতে পেরে নেহা আবারও লজ্জা পায়। কিন্তু আমাদের নতুন বিবাহিত আরেক দম্পতির ঘরে হচ্ছে আরেক মজার কাণ্ড। আনিয়া ফাহাদের মাথায় পানি ঢালছে। বেচারা বাসর রাতে বউয়ের কথাবার্তা শুনে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। আনিয়া ফুল দিয়ে সজ্জিত বিছানা হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে মোবাইলে ড্রামা দেখছে। আজকে যে তার বাসর রাত, তা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ফাহাদ দরজা খুলে রুমে প্রবেশ করলো। আনিয়া তার দিকে তাকানোর নাম নেই। ফাহাদ গলা ঝাড়লে আনিয়া তার দিকে তাকায়। তারপর বলে, ওহ ভাইয়া, তুমি এসে গেছো? এত দেরি করলে কেন? আমার ঘুম পাচ্ছে, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ওহ ভাইয়া, শুধুমাত্র এই কথাটাই ফাহাদের কর্ণগোচর হলো। আর কোনো কথাই তার মস্তিষ্কে পৌঁছাতে পারল না। বাসর রাতে কিনা বউয়ের মুখে ভাইয়া ডাক শুনতে হচ্ছে। মুহূর্তে ফাহাদ ভ্যা করে কান্না করে দিল, আর সাথে বিলাপ। আনিয়া বোকা বনে যায়। ফাহাদের কান্নার কারণ কোনোভাবেই খুঁজে পায় না। ওদিকে ফাহাদ মনে মনে ভাবছে, আনিয়া কি বাসর রাত সম্পর্কে সত্যি কিছু জানে না? ফাহাদের কান্না থামার নাম নেই। আনিয়া বিছানা ছেড়ে উঠে গিয়ে ফাহাদের কাঁধে হাত রেখে বলে, তুমি কান্না করছো কেন ভাইয়া? বিয়ে হয়েছে বলে কান্না করছো? আবারও ভাইয়া? ফাহাদ দাঁত কটমট করে বলে, হ, বিয়ে করেছি বলেই কাঁদছি। এখন তুই মুখটা বন্ধ রাখ। আর একটা কথা বললে আমি হার্ট অ্যাটাক করব। তোমার শরীর খারাপ হয়েছে? তোমার বুক ব্যথা করছে? সবাইকে বলবো? ডাক্তার ডাকবো ভাইয়া? আবারও ভাইয়া। ফাহাদ এবার চাপ সামলাতে না পেরে অজ্ঞানী হয়ে যায়। তবে ফাহাদ সত্যি সত্যি জ্ঞান হারায়নি, নাটক করছে। জ্ঞান হারানোর বাহানায় বইয়ের থেকে বেশ ভালোই যত্ন পাচ্ছে। সকালে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে ডালিয়া। অনিন্দিতাও নামাজ পড়ে সে মায়ের পাশে বসেছে। মায়ের কাঁধে মাথা দিয়ে তার তেলাওয়াত শুনছে। তিলাওয়াত শেষে ডালিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নীরবতা ভেঙে হঠাৎ অনিন্দিতা ডালিয়ার দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়। প্রশ্নটা হচ্ছে তার বাবার বিষয়। মা, কুখ্যাত বিজনেসম্যান আনিসুর রহমানই কি আমার বাবা আনিস? মেয়ের কথা শুনে ডালিয়া চমকে যায়। তার ভিতর অশান্তিতে পূর্ণ হয়ে যায়। কি জবাব দিবে এখন মেয়েকে? ওকে কি এখন সত্যের মুখোমুখি করাটা ঠিক হবে? মেয়েটা কষ্ট পাবে না? ডালিয়াকে চুপ থাকতে দেখে অনিন্দিতা আবার বলে, তুমি চুপ, তার মানে আমি যা ভাবছি তাই সত্যি? চুপ অনি, বেশি কথা বললো না। কেন মা? আজ সত্যি না জেনে আমি নড়বই না।
ডালিয়া কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় জবাব দেয়, হ্যাঁ, আনিসুর রহমান আনিসই তোমার জন্মদাতা, আমার প্রাক্তন স্বামী। অনিন্দিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এত বছর পরে নিজের বাবার পরিচয় জানতে পারল, কিন্তু তিনি মৃত এই জন্য, নাকি তার বাবা একজন ক্রিমিনাল এই জন্য? ডালিয়া মেয়েকে সান্ত্বনা দিবার জন্য জড়িয়ে ধরে, তার মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। কিছুক্ষণ পর অনিন্দিতা স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। মেয়ের এমন পরিবর্তনে ডালিয়া চমকায়। যদিও তার খুশি হওয়ার কথা, কিন্তু তার মনে হচ্ছে মেয়ে স্বাভাবিক নেই, অধিক শোকে পাথর হয়ে গিয়েছে। মাকে এমন নিশ্চুপ দেখে অনিন্দিতা ডালিয়াকে হালকা ঝাঁকি দেয়। ডালিয়া নড়ে উঠে বলে, কি 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 হয়েছে? চলো আজ দুজনে মিলে রান্না করি। আচ্ছা চল। হসপিটাল থেকে বাড়ি ফিরেছে নিশা। কোথাও কেউ নেই, খাদিজা বেগমও নেই। আনিসের সব সম্পত্তি সরকার নিয়ে নিয়েছে। বাড়িটা নিশার নামে ছিল, তাই এটা নেয়নি। কিন্তু খাদিজা বেগম কোথায় গেল? জান্নাত কোথায় গেল? নিশা হসপিটালে থাকাকালীন বেশ কয়েকবার খাদিজা বেগম তাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু তার জন্মদাত্রী মা জান্নাত একবারও তার খোঁজ নেয়নি। নেহা সোফায় বসে টিভি ছাড়ে, তারপর অনলাইন থেকে খাবার অর্ডার করে। ওর সব বন্ধু বান্ধবদের কল দিয়ে আসতে বলে। একা একা এখানে ভালো লাগছে না, কিন্তু সবাই নানান বাহানায় আসতে বারণ করে দেয়, শুধুমাত্র আদিত্য বাদে। বাকিরা কেন আসতে চাচ্ছে না তা নিশা বেশ ভালোই বুঝতে পারে। তার বাবা ক্রিমিনাল, আর এখন এত টাকাও নেই নিশার কাছে। হয়তো তাদের বাবা মা এখন নিশার সাথে তাদের মিশতে বারণ করছে। মোবাইল রেখে নিশা টিভিতে মনোযোগ দেয়। পছন্দের চ্যানেল খুঁজতে গিয়ে পাল্টাতে পাল্টাতে হঠাৎ একটা সংবাদের চ্যানেলে তার চোখ আটকে যায়। আনিসুর রহমানের স্ত্রী জান্নাত রহমানের লাশ পাওয়া গেছে, অর্ধ উলঙ্গ অবস্থায়। লাশ দেখে বোঝা যায় তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে, আর ধর্ষণকারীরাই তাকে হত্যা করেছে। তবে ইন্সপেক্টর নাহিদ এই কেস তদন্ত করার দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করছি অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। বাবার পরে এবার মায়ের মৃত্যু। নিশা নিজেকে সামলাতে পারছে না। যতই হোক, এরা তার বাবা মা। সোফার কুশন জড়িয়ে ধরে নিশা চিৎকার করে কান্না করছে। এই সময় তার একটা ভরসাযোগ্য কাঁধ দরকার, যার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে কান্না করতে পারবে। কাঁদতে কাঁদতে নিশার হেসকি উঠে যায়। তখন আদিত্য আসে। নিশার কান্নার কারণ আদিত্য জানে, কিছুই তার অজানা নয়। আদিত্য এসে নিশাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিবার চেষ্টা করে। আদিত্যকে পেয়ে নিশা আরো জোরে জোরে কান্না করতে থাকে। অনিন্দিতা ডালিয়া রান্না করছে, তখন কলিং বেল বেজে ওঠে। ডালিয়া ডালে ফোড়ন দিচ্ছে, তাই অনিন্দিতাকে দরজা খুলতে বলে। অনিন্দিতা গিয়ে দরজা খুলে দেখে একজন বৃদ্ধা মহিলা। অনিন্দিতাকে দেখে বৃদ্ধার চোখ ভিজে যায়। নিজের কাপা কাপা কুচকানো হাত এগিয়ে দেয় অনিন্দিতার দিকে। তিনি অনিন্দিতাকে স্পর্শ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ডালে ফোড়ন দিয়ে ডালিয়া গলা ছেড়ে অনিন্দিতাকে জিজ্ঞেস করে, কে এসেছে রনি? অনিন্দিতা গলা ছেড়ে জবাব দেয়, আমি চিনি না মা, একজন বৃদ্ধ মহিলা। তুই চিনিস না এমন কে আসবে আমাদের বাসায়? যাই হোক, ওনাকে ভিতরে এনে বসা, আমি আসছি। অনিন্দিতা বৃদ্ধাকে ভিতরে নিয়ে আসে। ডালিয়া রান্নাঘর থেকে বেরিয়ে আসে হাত খোপা করতে করতে। বসার ঘরে সোফায় খাদিজা বেগমকে বসে থাকতে দেখে তিনি চমকে যান। আস্তে করে হেঁটে খাদিজার সামনে দাঁড়ায়। খাদিজা ডালিয়াকে দেখে উঠে গিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। ডালিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। ওদের এভাবে দেখে অনিন্দিতা কিছু বুঝতে পারে না। খাদিজা বেগম এক পর্যায়ে বলতে শুরু করে, তুমি চলে আসার পর থেকে আমার সংসারের সুখ শান্তিও চলে গেছে বউ। তুমি নাই, কিছুই নেই। ওই কালনাগিনী জান্নাতের কারণে আমার দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়েছে। যা ভাগ্যে ছিল তাই হয়েছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই। আর তুমি আমার আনিসরে মাফ করে দিও। তুমি আর অভিশাপ দিও না তারে। ওই যথেষ্ট শাস্তি পাইছে, সবকিছুর জন্য শাস্তি পাইছে। আমিও শাস্তি পাচ্ছি, তোমার সাথে করা অন্যায়ের শাস্তি। আমি কাউকে অভিশাপ দেই না আম্মা, আর না আছে কারো প্রতি অভিযোগ। আর আপনার কাছে তো আমি উল্টে কৃতজ্ঞ। সেদিন আপনি আমাকে সাহায্য না করলে অনিন্দিতাকে হারিয়ে ফেলতাম।
ওকে ছাড়া এতগুলো বছর কিভাবে বাঁচতাম বলুন? এই যে দেখুন, আপনার সাহায্যে ফিরে পাওয়া আমার নারী ছাড়া ধন আজ কত বড় হয়েছে। এখন সে আমার জীবনে ভালো থাকার একমাত্র অবলম্বন। দুজনের কথোপকথন শুনে অনিন্দিতা বুঝতে পারে এই মহিলাটি তার দাদি হয়। উনি বাবার মতো এতটা খারাপ নয়। ডালিয়াকে ছেড়ে খাদিজা বেগম অনিন্দিতার দিকে এগিয়ে গিয়ে বলে, এখন আমাকে চিনতে পারছো? আমি তোমার দাদি হই। এই যে তোমার এত সুন্দর নাম, তা আমারই দেওয়া। এবার একটু দাদির বকে আসবে না? অনিন্দিতা নিচ থেকে গিয়ে খাদিজা বেগমকে জড়িয়ে ধরে। আশ্চর্যজনকভাবে অনিন্দিতা খাদিজাকে জড়িয়ে ধরে অন্যরকম একটা প্রশান্তি অনুভব করছিল। খাদিজা অনিন্দিতাকে অনেক কিছু বলে, তার মধ্যে বেশিরভাগ কথা ছিল আনিসকে নিয়ে। অনিন্দিতা যেন আনিসের জন্য দোয়া করে। অনিন্দিতাও আনিসকে মাফ করে দিয়েছে। যত খারাপই হোক না কেন, তার জন্মদাতা, যদিও জন্ম দেওয়া ছাড়া আর কোনো দায়িত্বই আনিস পালন করেনি, তাও তাকে কিভাবে অভিশাপ দিবে? অনিন্দিতা আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া করবে, তাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বাবা মায়ের জন্য সন্তানের দোয়া যথেষ্ট কার্যকরী। ডালিয়ার অনিন্দিতা জোরাজোরিতে খাদিজা বেগম তাদের সাথে সকালের খাবারটা খেতে বসেন। কান্নাকাটি করে তিনজনই অনেকটা হালকা হয়েছিল। কথায় কথায় ডালিয়া খাদিজা বেগমকে বলেন, আপনি আমাদের সাথে থেকে যান, একা একা কোথায় থাকবেন? না বউ, আমার আনিসের আরেকটা মেয়ে আছে, ও একা হয়ে যাবে। তবে আমি মাঝে মাঝে এখানে আসব আমার অনিন্দিতাকে দেখতে। কেন, আনিসের দ্বিতীয় বউ কোথায়? খাদিজা বেগম চুপ হয়ে যায়, তারপর নীরবতা ভেঙে জবাব দেয়, বউ বইল না, ওইটা কাল সাপ, ও কোথায় গেছে তা জানি না। আনিসের মৃত্যুর পর ওকে আর দেখিনি। তারপর আবার খাওয়ায় মনোযোগ দেয়। কান্না করতে করতে নিশা ঘুমিয়ে যায়। খাদিজা বেগম এসে দেখে নিশা আদিত্যর কোলে ঘুমিয়ে আছে। বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগে ওনার কাছে। খাদিজা বেগম এগিয়ে এসে আদিত্যকে সরে যেতে বলে, তারপর নিশাকে জাগিয়ে খাইয়ে দেয়। খাদিজা বেগম নিশাকে বলে, তোমার একটা বোন আছে জানো? না, দেখবে তাকে? খাদিজা নিশাকে অনিন্দিতার ছবি দেখায়। মুহূর্তেই নিশার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। তারপর খাদিজা বেগমের হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ও কিছুতেই আমার বোন হতে পারে না, কিছুতেই না। এই বলে বলে উপরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বিছানায় বসে বসে অনিন্দিতাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ অনিন্দিতার মৃত্যুই হবে আয়ানের থেকে নেওয়া সর্বোচ্চ প্রতিশোধ। আয়ানের জন্যই আজ নিশার জীবন ছারখার। অনিন্দিতাকে ছাড়া আয়ান জীবিত থেকেও মৃতের মতো জীবনযাপন করবে। নিচে থেকে খাদিজা বেগম নিশার চিন্তাধারা সম্পর্কে কোনো আঁচ করতে পারে না। মুখোমুখি বসে আছে দুই বোন, ডালিয়া এবং আলিয়া। আলিয়া কি একটা কথা বলার জন্য ডালিয়াকে নিজের বাসায় ডেকে পাঠিয়েছে, কিন্তু সে কখন থেকে ডালিয়া বসে আছে আর আলিয়া কিছুই বলছে না। কাম ছাড়া কথাবার্তা বলে যাচ্ছে। সেই ছোটবেলার কথা, যখন তারা প্রাইমারি স্কুলে পড়তো, যখন ডালিয়া জন্মেছিল। এসব পুরনো দিনের কাহিনী, যা ডালিয়া বহুবার শুনেছে। যদিও আলিয়া জানে ডালিয়া তাকে ফিরিয়ে দিবে না, তবুও কেমন জানি একটা ভয় ভয় লাগছে। যদি ডালিয়া মুখের ওপর না করে দেয়, তখন লজ্জায় মুখ লুকাবে কই? ডালিয়া এবার বিরক্ত নিয়ে বলে, উফ আপা, কি বলতে আমাকে ডেকেছো তা বলো না। সেই কখন থেকে বসে আছি, তোমার উল্টো পাল্টা কথা শুনছি। আলিয়া শুকনো ঢোক গিলে বলে, বলবো তো, এত বিরক্ত হচ্ছিস কেন? আমি কি তোকে রোজ এনে বসিয়ে রাখি? না, কিন্তু অনিন্দিতা বাসায় একা। কথাটা অনিন্দিতাকে নিয়ে। অনিন্দিতাকে নিয়ে কেন? ও আবার কিছু করেছে নাকি? আমার অনিন্দিতা তো উল্টো পাল্টা কিছু করার মেয়ে নয়। আরে ধুর, শুধু শুধু নেগেটিভ চিন্তা করিস কেন? আমি বলেছি ও কিছু করেছে। তো কি বলবে, তাড়াতাড়ি বলো না, আমার আর ধৈর্যে কুলাচ্ছে না তো। অনিন্দিতাকে আমার ছেলের বউ বানাতে চাই ডালি। আলিয়ার মুখের কথা শুনে ডালিয়া চমকায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। কি বললে? আবার বলো, আমি কি ঠিক শুনছি? হ্যাঁ, ঠিকই শুনেছিস।
অনেকে আমি আমার পুত্রবধূ করতে চাই। এটা কি একান্তই তোমার ইচ্ছে, নাকি সবার মতামত আছে? হ্যাঁ, সবার মতামত আছে। দুলা ভাইয়ের মত আছে। আয়ান তো অনিন্দিতাকে তেমন একটা পছন্দ করে না। আরে বাবা, আয়ানই বলেছে ও অনিন্দিতাকে বিয়ে করতে চায়। আমার বিশ্বাস হচ্ছে না, কেমন একটা খটকা লাগছে। তুই আমাকে বিশ্বাস করিস না ডালি? না, তেমনটা নয়, কিন্তু বিয়ে নিয়ে আমার মনের মধ্যে একটা ভয় জন্ম নিয়েছে। আমার আয়ানকে তুই চিনিস তো, ছোটবেলা থেকে। ওর হাতে তোর মেয়েকে নিশ্চিন্তে তুলে দিতে পারিস। মাঝে মাঝে আমাদের চিরচেনা মানুষেরা অচেনা হয়ে যায়। ডালিয়ার এ কথাটা আলিয়ার তেমন একটা ভালো লাগে না। ও কথাটা আয়ানকে ঠেস দিয়ে বলেছে। আলিয়া এবার মুখে গম্ভীর ভাব এনে বলে, এত কথা বাড়িয়ে লাভ নেই, সোজা কাজের কথা বল। অনিন্দিতাকে কি আয়ানের কাছে বিয়ে দিবি? আমি ওর মা, ঠিক আছে, কিন্তু ওরও তো একটা মতামত আছে। আগে ওর মত জেনে নি, তারপর তোমাকে জানাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি জানাস। এই বলে আলিয়া হনহ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডালিয়া কিছুক্ষণ চুপ করে বসে রয়, তারপর উঠে চলে যায়। বর্তমানে আয়ান অনিন্দিতা মোবাইল ফোনে চুটিয়ে প্রেম করছে। তাদের প্রেমের কথোপকথনের মধ্যেই আলিয়া এসে আয়ানের দরজায় কড়া নাড়ে। আয়ান অনিন্দিতাকে হোল্ড করতে বলে গিয়ে দরজাটা খোলে। আলিয়া রুমের ভিতরে এসে বিছানায় বসে। আয়ানকে ইশারায় বসতে বলে। আয়ান বসলে আলিয়া নিজের কথা শুরু করে। তোমার খালার কাছে তোমার আর অনিন্দিতার বিয়ের বিষয়ে কথা বলেছি। ও বলেছে অনিন্দিতার মতামত নিয়ে তারপর জানাবে। আমার মনে হয় না ওদের দিক থেকে নেগেটিভ উত্তর আসবে, কিন্তু তোর বাবাকে নিয়ে ভয়। আমার কোনো ভয় নেই মা, আমি কাউকেই পরোয়া করি না। এটা কোন ধরনের কথাবার্তা আয়ান? তুমি তোমার বাবাকে পরোয়া করো না? বাকি সব ক্ষেত্রে করলো, ভালোবাসার ব্যাপারে এক চুলও ছাড় নয়। ডালিয়াও তোমার মতোই ভুল করেছিল, যার কারণে আজ ওর এই অবস্থা। ওই অসভ্যটার সাথে তুমি অনিন্দিতার তুলনা করছো? করছি, কারণ অনিন্দিতা ওরই মেয়ে। এই বলে আলিয়া হনহ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মায়ের এই রূপ আয়ানের কাছে কেমন যেন অচেনা লাগছে। অনিন্দিতাকে তো আলিয়া পছন্দ করত, কিন্তু হঠাৎ কি হলো? বাসায় ফিরে ডালিয়া অনেক সময় ভাবলো আয়ানকে নিয়ে, কিন্তু কিছুতেই এই বিয়েতে ওর মন সায় দিচ্ছিল না। অনিন্দিতা এখনো পড়াশোনা শেষ করেনি। বিয়ের পরপরই একটা বাচ্চা হয়ে গেলে অনিন্দিতা পড়াশোনা শেষ করবে কিভাবে? সারা জীবন পরনির্ভরশীল হয়ে বাঁচবে? অনেক ভাবনা চিন্তা করেও ডালিয়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। শেষে অনিন্দিতার ধারস্থ হয়ে সবটা ওকে খুলে বললে অনিন্দিতা জানায় মায়ের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত, এর বাইরে সে যাবে না। অনিন্দিতার কথা শুনে ডালিয়া শান্তি পায়। আলিয়াকে কল দিয়ে জানিয়ে দেয় অনিন্দিতা এখন বিয়ে করবে না, ও পড়াশোনা করতে চায়। আলিয়া গিয়ে আয়ানকে বলে অনিন্দিতা এখন বিয়ে করবে না। আয়ান তো 500 ভোল্টেজের শক খায়। এই মেয়ে এমন পোল্টি খেলো কিভাবে? আয়ান সাথে সাথে অনিন্দিতাকে কল লাগায়। কল রিসিভ হতে চিবিয়ে চিবিয়ে আয়ান বলে, কি রে পোল্টিবাস, তুই বিয়ে করতে না করলি কেন? আমি কই না করলাম? খালামণি তো মাকে বলেছে তুই এখন বিয়ে করবি না বলেছিস। আরে না, আমি বলেছি মা যা ভালো মনে করে তাই। ওনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তুই একথা বলেছিস কেন? তুই সোজা হ্যাঁ বলে দিতি। সোজাসুজি হ্যাঁ কিভাবে বলে দিব? আমার লজ্জা শরম নেই নাকি? ওরে আমার লজ্জাবতী রে, এখন তো লজ্জার জন্য বিয়ে ক্যান্সেল। তো ক্যান্সেল। মায়ের খাবি অনিন্দিতা। আপনি মারবেন? অনিন্দিতা হো হো করে হাসতে থাকে। তারপর বলে, আমি খুব ভয় পেয়েছি, কোথায় লুকাবো এবার? আয়ান এবার রেগে কল কেটে দেয়। ফোন রেখে অনিন্দিতা ভাবে, মা মিথ্যে বলল কেন? অনিন্দিতা ডালিয়ার কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে যে ডালিয়া ওর নাম নিয়ে আলিয়াকে না করলো কেন। ডালিয়া জবাব দেয়, আমি না করলে আপা কষ্ট পাবে, তাই তোর কথা বলেছি। অনিন্দিতা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমার কথা বললে তোমার আপা কষ্ট পায়নি? আমাকে বলির পাঠা বানিয়ে দিলে, কিন্তু তুমি না করলে কেন? আয়ানের মধ্যে কি সমস্যা? মুখ থেকে কথাটা বের করে অনিন্দিতা জিহবায় কামড় দেয়। এটা কি বললে ফেললো? মা এবার কি ভাবে? ডালিয়া সরু চোখে অনিন্দিতার দিকে তাকিয়ে বলে, সত্যি করে বলতো অনিন্দিতা, তোর আর আয়ানের মধ্যে কি কোনো চক্কর চলছে? ডালিয়া অনিন্দিতার পুরো নাম তখনই বলে যখন সে রেগে যায়। অনিন্দিতা শুকনো ঢোক গিলে বলে, এসব কি বলছো মা? আমাদের মধ্যে চক্কর চলবে কেন?
আমি তো ওনাকে পছন্দই করি না। তাহলে বললি যে আয়নের মধ্যে কি সমস্যা? শুধু ওর নাম ধরে বললি, আগে পিছে কিছু নেই। দেখ, আমি তোর মা, আমার থেকে কিছু লোকালে তোরই ক্ষতি। অনিন্দিতা চুপ করে রয়। মাকে সে জীবনও বলতে পারবে না আয়নের প্রতি তার কি অনুভূতি। এমন হলো কেন? একটু স্পষ্টভাষী হলেই তো হতো। মনে মনে অনিন্দিতা দোয়া দরুদ পড়তে থাকে, আল্লাহ যেন এবারের মতো মায়ের কাছে জবাবদিহির হাত থেকে বাঁচিয়ে দেয়। জবাবদিহি দিতে গিয়ে অনিন্দিতা উল্টো পাল্টা কথা বলে ধরা পড়ে যাবে তা নিশ্চিত। অনিন্দিতাকে চুপ করে থাকতে দেখে ডালিয়া বলে, আমি এমনি এমনি বিয়ের কথা না করিনি। আয়ানের বাবা আমার দুলাভাই, উনি আমাকে আমাদের তেমন ভালো চোখে দেখেন না। তিনি তোমাকে ছেলের বউ হিসাবে মানবে না। সবার চাপে পরে বিয়েতে মত দিল, মনে মনে নারাজ থাকবে, তোমাকে কথা শোনাবে। অনিন্দিতা চুপ, তার আর কিছু বলার ভাষা নেই। সত্যিই তো, অনিন্দিতার বাবার এত বাজে ইমেজ, তাকে কেউ ভালো চোখে দেখবেই কেন? অনিন্দিতার মনের কোণে ঘন কালো মেঘ জমে যায়। মা মেয়ের কথোপকথনের মধ্যেই দরজায় কেউ কড়া নাড়ে। ডালিয়া গিয়ে দরজা খুলে দেখে আয়ান। ডালিয়াকে দেখিয়ে আয়ান হেসে হেসে সালাম দিয়ে বলে, ভিতরে আসি খালামণি। ডালিয়া সাইডে সরে আয়ানকে ভিতরে আসার রাস্তা দেয়। আয়ান ভিতরে গিয়ে সোফায় বসে অনিন্দিতার দিকে তাকিয়ে চোখ মারে। এই সময় আয়ানকে নিজেদের বাসায় দেখে অনিন্দিতার ভয়টা আরো বেড়ে যায়। লোকটা আবার মাকে কিছু বলে দিবে না তো? তোমার মেয়েকে আমি বিয়ে করব খালামণি, তুমি কি নিজে থেকে ওকে আমার হাতে তুলে দিবে, নাকি আমি জোর করে ওকে তুলে নিয়ে যাব? যাই হয়ে যাক না কেন, ওকে আমি বিয়ে করবই, ইটস ফাইনাল। আয়ানের এমন ব্যবহারে ডালিয়া আশ্চর্য হয়। এই ছেলে তো গম্ভীর টাইপের ছিল, তাহলে এখন এত চঞ্চল ঠোঁটকাটা হয়ে গেল কিভাবে? আয়ান ডালিয়ার নজর নিজের দিকে ফেরানোর জন্য চুটকি বাজিয়ে বলে, কি ভাবছো আমি এত পরিবর্তন হলাম কি করে? আরে ভালোবাসা নিয়ে টানাটানি হলে মানুষের আচরণ থেকে শুরু করে চালচলন সবকিছুরই পরিবর্তন হয়ে যায়। এখন ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যাও, নয়তো তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। ডালিয়ার শুকনো কাশি ওঠে। অনিন্দিতা পানি নিয়ে এসে মাকে দেয়। পানি খেয়ে ডালিয়া বলে, দেখো আয়ান, আমি অনিন্দিতাকে তোর কাছে বিয়ে দিতে না করিনি। আমি বলেছি ও এখন বিয়ে করবে না, আগে পড়াশোনা শেষ করে নিক। বললেই হলো, এখন বিয়ে করবে না তো বুড়ি হয়ে গেলে বিয়ে করে কি করব? ও বিয়ে করবে না, ওর ঘাড় বিয়ে করবে। তুমি শুধু হ্যাঁ বলে দাও, দেখবে তোমার মেয়ের পায়ের কাছে দুনিয়া সব সুখ এনে রাখবো। ও হ্যাঁ, তুমি ভাবছো ওর পড়াশোনা নিয়ে? চিন্তা করো না, তোমাকে আমি প্রমিস করছি, ওর পড়াশোনা কমপ্লিট করাবো। আমি নিজ দায়িত্বে ওকে ডাক্তার বানাবো। ডালিয়া কিছুক্ষণ ভাবে, তারপর ওর মনে হয় আয়ানই তার মেয়ের জন্য যোগ্য পাত্র। তাহলে তোর বাবাকে নিয়ে আসিস বিয়ের ডেট ফাইনাল করার জন্য। আয়ান জোরে চিৎকার দিয়ে বলে, ইয়াহু, বাবা লাগবে না, আমি বলছি পরশু বিয়ে করব। এত বড় করে অনুষ্ঠান করতে হবে না, জাস্ট 3 কবুল বললেই ওকে ঘরে তুলে নিব। তারপর আয়ান খপ করে অনিন্দিতার হাত ধরে টানতে টানতে বেরিয়ে যায়, আর ডালিয়াকে বলে যায়, তোমার মেয়েকে নিয়ে এখন বিয়ের শপিং এ যাচ্ছি। অনিন্দিতা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আয়ান হাতটা শক্ত করে ধরে রেখেছে। বাহিরে বেরিয়ে অনিন্দিতা আয়ানের হাতে জোরে একটা চিমটি কাটে। আয়ান আহ করে শব্দ করে অনিন্দিতার হাতটা ছেড়ে দেয়। এত জোরে কেউ চিমটি কাটে? রাক্ষসের মতো আমার হাতের মাংস নিয়ে নিলি। অনিন্দিতা দুহাতে কোমর ধরে বলে, তো কি করব? আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে এলেন কেন? এই অবস্থায় আমি যাব শপিং করতে? বাসায় পরা পুরনো জামা কাপড়। তো কি হয়েছে? তোর সৌন্দর্য কি এতে কমে যাবে? মানুষে কি বলবে? কে কি বলবে কি বলবে না, তাতে আমার কি যায় আসে? উফ, আপনি একটা জাতা মানুষ। আমি যাব না, আপনি যান। আয়ান অনিন্দিতার কাছে এসে সোজা ওকে কোলে তুলে নেয়। এই এই, কি করছেন? মানুষ দেখবে। পড়ে যাব তো। আয়ান অনিন্দিতার কোনো কথায় কান্না দিয়ে নিজের মতো চলতে থাকে। আয়ানের কাণ্ড কারখানা দেখে ডালিয়া থ হয়ে বসে রয়। এই ছেলেকে সে চিনে না। ছাদ বাগানে আনিয়া তার গাছেদের যত্ন নিচ্ছে। ও এমন ভাবে গাছেদের যত্ন করে যেন তারা নিজের বাচ্চা।
আনিয়ার এই একটা গুণ ফাহাদের ভীষণ ভাল লাগে। তবে ফাহাদ আর আনিয়ার মধ্যে এখনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। বিয়ে হয়েছেই বা কদিন, সবে 5 দিন। তবে বাসর রাতের পর থেকে আনিয়ার ফাহাদকে ভাইয়া বলে ডাকে না, ওগো শুনছো বলে ডাকে। তার কারণ হচ্ছে ফাহাদের বারে বারে অজ্ঞান হওয়া। ফাহাদ বলেছে বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনলে নাকি হার্টবিট স্লো হয়ে যায়, যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। ফাহাদের কিছু হলে আনিয়াকে পুলিশে ধরে নিয়ে যাবে। বেচারি ফাহাদের কথা সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে। আপাতত ফাহাদের এতেই শান্তি। আনিয়া এমনিতে দেখতে শুনতে বড় হলেও ও ভেতর থেকে এখনো ছোট বাচ্চা। আজকালকার ছেলে মেয়েদের মতো বয়সের তুলনায় ততটা ম্যাচিওর নয় সে। তাই ফাহাদ আনিয়াকে সময় দিতে চায়। আগে ওর মনে জায়গা করতে হবে, তাহলে শরীর এমনি তার দখলে চলে আসবে। তবে আমাদের আরেক নবদম্পতির মধ্যে মাখো মাখো সম্পর্ক, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। ফাহামি মানুষটাই এমন, নিজের আচরণ দিয়ে যে কারো মন জয় করার সাধ্য আছে তার। আর নেহা তো নিজের ভালোবাসার মানুষ, সহধর্মিণী। কথায় আছে, আমরা যাকে খুব তাড়াতাড়ি ভালোবাসি তাকে ভুলতেও বেশ একটা সময় লাগে না। নেহার ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। আয়ানের প্রতি নেহার আর কোনো দুর্বলতা নেই। কাউকে জানতে না দিয়ে সে নিষিদ্ধ অনুভূতি বিদায় নিয়েছে। ফাহমির ভালোবাসার কাছে বাকি সব যেন ফিকে মনে হয়। নেহা ফাহমিকে একটু একটু করে চিনছে, একটু একটু করে ভালোবাসছে। সেদিনই নেহা আর ফাহমির মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে। ফাহমি প্রতিদিন নেহার কাছে নতুন রূপে ধরা দেয়, নেহাকে বাধ্য করে নতুনভাবে ভালোবাসতে। আহ, কি সুখের সংসার তাদের। অথচ নেহা আয়ানকে নিয়ে সুখে সংসার করার পরিকল্পনা করেছিল। এখন নেহা মন থেকে বিশ্বাস করে, আমরা যত পরিকল্পনাই করি না কেন, সৃষ্টিকর্তার পরিকল্পনা সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সুন্দর। অনিন্দিতাকে নিয়ে আয়ান শপিং এ এসেছে। অনেক কেনাকাটা করেছে, নিজের জন্য আর অনিন্দিতার জন্য। একটা ওশান ব্লু কালার লেহেঙ্গা, যেটা আয়ানের খুব মনে ধরে। 1 লক্ষ টাকা দিয়ে সেই লেহেঙ্গাটা কিনে নেয়। আয়ানের ইচ্ছে করছিল তখনই অনিন্দিতাকে এই লেহেঙ্গা পরা অবস্থায় দেখবে। যেই ভাবা সেই কাজ। অনিন্দিতাকে জোর করে আয়ান ট্রায়াল রুমে পাঠিয়ে দেয়। বেচারি অনিন্দিতা বাধ্য হয়ে লেহেঙ্গাটা পরে আসে। অনিন্দিতাকে লেহেঙ্গা পরে বেরিয়ে আসতে দেখে আয়ানের ডান হাতটা সোজা গিয়ে বুকের বাম দিকে ঠেকে। আয়ান হার্টবিট মিস করে। ধীরে ধীরে অনিন্দিতার দিকে এগিয়ে যায় ও থুতনিতে ধরে বলে, মাশাআল্লাহ, নজর না লেগে যায়। আমার প্রাণ হুরপড়ির। অনিন্দিতা লাজুক হাসে। শপিং করতে আসা লোকজনও থেকে থেকে অনিন্দিতার দিকে তাকাচ্ছিল। এই যেন জান্নাত থেকে নেমে আসা হুর। বাকি ছেলেদের দৃষ্টি অনিন্দিতার দিকে পড়ছে দেখে আয়ান অনিন্দিতাকে নিজের সাথে জড়িয়ে নেয়। পারছে না শুধু নিজের ভিতরে নিয়ে গিয়ে ছেলেদের দৃষ্টি থেকে প্রিয়তমাকে বাঁচাতে। কয়েকজনের দিকে চোখ গরম করে তাকালে তারা লজ্জায় মাথা নুয়ে নেয়। কেউ কেউ তো বউ সাথে নিয়ে এসে অনিন্দিতাকে দেখছে। কারো কারো বউ তো তখনই ঝগড়া শুরু করে দেয়। আর কেউ কেউ অপেক্ষা করছে বাড়ি যাওয়ার। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করা তাদের পছন্দ নয়। আয়ান আর মলের ভিতরে থাকে না। অনিন্দিতার হাত ধরে নিয়ে গিয়ে পেমেন্ট করে দেয় তাড়াতাড়ি। তারপর ওকে নিয়ে গাড়িতে উঠে যায়। এই মুহূর্তে এসে আয়ানের মনে হয় পর্দা কেন প্রয়োজন। আয়ান সিদ্ধান্ত নেয় এখন থেকে অনিন্দিতাকে পর্দা করাবে। কারণ ওর জিনিসে অন্যরা লোভাতো দৃষ্টি দিবে তা আয়ানের একদমই সহ্য হবে না। এই মুহূর্তে আয়ান নিজের মধ্যে নেই। অনিন্দিতা ওকে পাগল করে দিয়েছে। তাই আয়ান ফাহমিকে কল দিয়ে বলে 2-3 জন ছেলে পেলে নিয়ে কাজে অফিসে আসতে। বিয়ে তো করতেই হবে, তাই আয়ান আজই করে নিবে। আজ মানে এখনই। অনিন্দিতার থেকে আর একটা সেকেন্ডও দূরে থাকা সম্ভব নয়। এই সম্পর্কটাকে এখনই হালালে রূপান্তর করতে চায় আয়ান শুভ্র। আয়ান ড্রাইভ করে কাজী অফিসের দিকে যাচ্ছে। অনিন্দিতা এই লোকের আচরণে অবাকের উপর অবাক হয়েই যাচ্ছে। সে বারে বারে বলছে সবকিছুর এত তারা কিসের। অনিন্দিতার বকর বকর যেন আয়ানের কান অব্দি পৌঁছতেই পারছে না। ওদিকে ফাহামি আয়ানের কথা মতো বিয়ের জন্য যা যা প্রয়োজন তা নিয়ে কাজী অফিসে হাজির হয়ে গেছে, সাথে সাক্ষীও এনেছে। আয়ান না করেছে বাড়িতে এখন কাউকে কিছু না জানাতে।
বিয়ে শেষে সবাইকে গিয়ে একসাথে জানাবে। অনিন্দিতা শতবার না করা সত্ত্বেও আয়ানের সাথে ওর বিয়েটা হয়ে গেছে। হুজুর যখন কবুল বলতে বলেছিল, অনিন্দিতা তখন বেশ খানিকটা সময় চুপ হয়েছিল। বিয়ে বলে কথা, সারা জীবনের ব্যাপার। এভাবে মাকে ছাড়া কবুল বলতে একটু তো সময় লাগবে। কিন্তু বেচারিকে আয়ান খুব জোরে একটা ধমক দেয়। আয়ানের ধমকে অনিন্দিতা কবুল তো বলে দেয়, কিন্তু তারপর থেকে যে কান্না শুরু করেছে তা এখনো থামছেই না। সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছে। কাজী অফিসের বাইরে দাঁড়িয়ে আয়ান ফাহামির সাথে কি নিয়ে যেন কথা বলছিল। অনিন্দিতা খানিকটা দূরে দাঁড়িয়ে নাক টেনে টেনে কান্না করছিল। আয়ান কথা বলার ফাঁকে ফাঁকে অনিন্দিতাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়েটা এত ন্যাকা কান্না করছে কেন? বিয়েই তো হয়েছে, কিডন্যাপ তো আর না। কিন্তু হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, যা স্তব্ধ করে দিয়ে গেল সবকিছু। সময় যেন থেমে গেছে সেখানে। কেউ কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়ল অনিন্দিতা, যার সবেমাত্র বিয়ে হয়েছে। ওশান ব্লু কালারের লেহেঙ্গাটা লাল রক্তে ভিজে জুবুথুবু হয়ে গেছে। হসপিটালের বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে অনিন্দিতা। ডাক্তার জানিয়েছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করার আগে ভালো মন্দ কিছু বলা যাচ্ছে না। প্রচুর রক্তক্ষরণ হয়েছে অনিন্দিতার, আর তাই আগে থেকে রক্তের ব্যবস্থা করতে হবে। আয়ানের জানাশোনা অনেক ব্লাড ডোনার আছে বিধায় রক্ত নিয়ে ঝামেলায় পড়তে হয়নি। যদিও অনিন্দিতা রক্তের গ্রুপ রেয়ার, ও নেগেটিভ। অনিন্দিতা হসপিটালে। এই সংবাদ শুনে ডালিয়া তখনই জ্ঞান হারায়, একা বাসায়। ডালিয়াকে অনিন্দিতার কথা জানিয়েছিল ফামি। হঠাৎ করে ফোনের ওই প্রান্ত থেকে কথা বন্ধ হয়ে যাওয়া আর ধরাম করে কিছু পড়ে যাওয়ার শব্দে বুঝতে বাকি থাকে না যে ডালিয়া জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। এইভাবে হুট করে ডালিয়াকে অনিন্দিতার কথা জানিয়ে বোকামি করলেও তাড়াতাড়ি আলিয়াকে কল দিয়ে সবটা জানিয়ে ডালিয়ার কাছে যেতে বলে একটু বুদ্ধিমানের পরিচয় দিয়েছে ফাহমি। ফাহমির থেকে ফোন পেয়ে আলিয়া দেরি করেনি, সাথে সাথে বেরিয়ে গেছে ডালিয়ার বাসার উদ্দেশ্যে। ডালিয়ার বাসায় গিয়ে মালিকের থেকে বাসার এক্সট্রা চাবি নিয়ে দরজা খুলে প্রথমে ডালিয়ার হুঁশ ফেরায়, তারপর ওকে নিয়ে হসপিটালে আসে। ডালিয়ার কান্না থামছেই না। তার মেয়ের সাথে কার কিসের শত্রুতা? কেন কেউ ওকে গুলি করবে? বর্তমানে ডালিয়া সহ রোকেয়া মঞ্জিলের ফাহমিদা আর রোকেয়া ছাড়া সবাই অপারেশন থিয়েটারের বাহিরে অপেক্ষায় আছে। রোকেয়া বেগম আসতে চেয়েছিলেন, কিন্তু ওনার তো বয়স হয়েছে, তাই ছেলেরা তাকে আনেননি। অনিন্দিতার অপারেশন করা ডাক্তারেরা আয়ানকে বলেছিল যেন অপারেশন করে, কিন্তু আয়ান জানায় তার দ্বারা এ অসম্ভব। নিজের প্রিয়তমাকে এমন নিস্তেজ অবস্থায় দেখে আয়ান নিজেই ঠিক নেই, তাহলে ওকে ঠিক করবে কিভাবে? দীর্ঘ সময় লাগে অপারেশন থিয়েটার থেকে বের হয় ডাক্তার। ঘর্মাক্ত চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। আয়ান দৌড়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার মাথা নিচু করে জবাব দেয়, সরি ডক্টর আয়ান শুভ্র, পেশেন্ট কোনো রেসপন্স করছে না। যদিও আমাদের অপারেশন সফল হয়েছে, হার্টের 1 ইঞ্চি উপরে লাগা বুলেটটা আমরা বের করে নিয়েছি, কিন্তু এতক্ষণে ওনার রেসপন্স করার কথা। আমার অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারছি, ওনার রেসপন্স করার আর কোনো চান্স নেই। দ্যাটস মিন শি ইজ। ডাক্তারের কথা সম্পূর্ণ হওয়ার আগে আয়ান হৃদয় বিদারক চিৎকার দিয়ে বলে ওঠে, না, এ হতে পারে না। আমার অনিন্দিতার কিছু হতে পারে না। বললেই হলো? আমার হুড়পড়ি, আমাকে ছেড়ে যেতে পারে না। আমি বিশ্বাস করি না ও এত তাড়াতাড়ি যেতে পারে না। সবে তো মাত্র ওকে আমার করে নিলাম, এখনো তো একসাথে অনেক পথ পাড়ি দেওয়া বাকি, সংসার করা বাকি, রোজ সকালে উঠে ওর স্নিগ্ধ মুখশ্রী দর্শন করা বাকি। এত তাড়াতাড়ি ও আমাকে কিভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারে? ডালিয়াও পাগলের মতো করছে। ছেলে আর বোনের এমন পাগলামি দেখে আলিয়া নিজের চোখের পানি আটকে রাখতে পারছে না। অনিন্দিতা চলে যাওয়ার সাথে সাথে তার ছেলেটাও না হারিয়ে যায়। আলিয়া গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। মায়ের ছোঁয়ায় আয়ান আরো আহাজারি করে কান্না করতে থাকে, মা, আমার বউ, আমার অনিন্দিতা, ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ওকে এনে দাও মা, আমি মরে যাব, আমার খুব কষ্ট হচ্ছে মা। আয়ান বারবার অনিন্দিতাকে বউ বলছে। ওরা যে বিয়ে করে নিয়েছে তা কেউ জানে না। আলমগীরও ছেলের পাগলামি দেখে কষ্ট পাচ্ছে। নেহা, আনিয়া, ফাজরিনও গলাগলি করে কান্না করছে। তবে অনিন্দিতাকে গুলিটা করলো কে?
এই ব্যাপারে যদিও থানায় একটা ডায়েরি করা হয়েছে, তবে পুলিশ এখনো কিছু জানায়নি। আর আয়ান এসব নিয়ে ভাবার সময় পাচ্ছে না। কালো জ্যাকেটটা খুলে বিছানার ওপরে রেখে বাবার ছবির সামনে বসেছে নিশা। ব্যাগের ভেতর থেকে গুলিটা বের করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। অশ্রু ভরা নয়নে নিশা আনিসের ছবির সামনে বসে বলতে থাকে, যার কারণে আমি তোমাকে হারিয়েছি, আজকে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে আমি শেষ করে দিয়ে এসেছি বাবা। তোমাকে আমি হারিয়ে ফেলেছি। আমার জীবনটা এলোমেলো ছন্নছাড়া হয়ে গেছে। তাকে কিভাবে ভালো থাকতে দেই বলো? আমি অনিন্দিতাকে গুলি করে এসেছি। দাদির থেকে শুনেছি ও নাকি তোমার মেয়ে। সো হোয়াট? আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসতে, অন্য কাউকে নয়। এখন আমি এই দেশ ছেড়ে চলে যাব, ইউকেতে গিয়ে সেটেল হয়ে যাব। নিশাকে খেতে ডাকতে এসেছিল খাদিজা। নিশার কথা শুনে তিনি অবাকে চরম পর্যায়ে পৌঁছান। তার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। এত নিচে নেমে গেছে নিশা? খাদিজা ধীর পায়ে রুমের ভিতর প্রবেশ করে, ডাস্টবিনে ফেলে রাখা গুলিটা নিজের হাতে নেয়। নিশা খাদিজার উপস্থিতি টের পায় না। কিছু টের পাওয়ার আগে নিশার পিঠে পরপর 3টা গুলি গিয়ে ঢুকে। অবাক চোখে নিশা পিছনে ফিরে তাকিয়ে খাদিজা বেগমকে দেখে। কিছু বলার আগে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখ দুটো ঝাপসা হয়ে আসে তার, কিছু বলতে চেয়েও পারে না। সেখানেই নিশার মৃত্যু হয়। নিজের হাতে নিজের বংশ নির্বংশ করলেন খাদিজা। নিশাকে মেরে ওর লাশ ওখানে ফেলে রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করে নেয় খাদিজা। নিশার ডেড বডি পুলিশের আওতায় নেওয়া হয়। 6 মাস পর কক্সবাজার সমুদ্র সৈকতের নরম বালিতে বসে আছে আয়ান। শীতের ছুটিতে সবাই মিলে ঘুরতে এসেছে। সবাই পানিতে নামলো, আয়ান বালিতে বসে সবাইকে দেখছে। আনিয়া ওকে নিয়ে যেতে আসছে কিছুক্ষণ পরপর, কিন্তু আয়ান যাচ্ছে না। ভেজা নরম বালুর মধ্যে নিজের আঙুল দিয়ে লাভ শেপ এঁকে তার ভিতরে লিখেছে আয়ান প্লাস অনিন্দিতা। লেখা শেষ হতে জোরে একটা ঢেউ এসে লেখাটা মুছে দিয়ে চলে গেলে আয়ানের মনটা খারাপ হয়ে যায়। ইস, কি সুন্দর করে সে নিজের নামের পাশে ভালোবাসার মানুষটির নাম লিখেছিল। মন খারাপ করে আয়ান বসে রয়। তখনই পিছন থেকে কেউ একজন আয়ানের কাঁধে হাত রাখে। আয়ান এই স্পর্শ চেনে, খুব পরিচিত এই স্পর্শ। আয়ানের কাঁধে রাখা হাতটা আয়ান নিজের হাতটা রাখে। তারপর পিছন ফিরে তাকিয়ে মুচকি হাসি দিয়ে কাঁধে রাখা হাতের অধিকারিণীকে সামনে নিয়ে এসে নিজের পাশে বসায়। মেয়েটি আয়ানের পাশে বসে তার কাঁধে মাথা রাখে। কিছুক্ষণ চুপ থেকে আয়ান বলে ওঠে, তোকে ফিরে পেয়ে আমি নতুন করে বাঁচার স্বাদ পেলাম অনিন্দিতা। তুই ফিরে এসে আমাকে বেঁচে থাকার প্রকৃত মানেটা বুঝিয়ে দিলি। মিষ্টি কণ্ঠে অনিন্দিতা আয়ানের কথার জবাবে বলে, এত ভালোবাসা রেখে আমি কিভাবে চলে যেতে পারি বলুন? আপনার ভালোবাসা আমায় হারাতে দেয়নি, আমাকে যে ফিরে আসতেই হতো। আমি আপনার হয়ে আছি এবং থাকব। সেদিন সব ডাক্তাররা যখন আমাকে বাঁচানোর আশা ছেড়ে দিয়েছিল, তারা ধরেই নিয়েছিল আমি মৃত, তখন আপনি হাল ছাড়েননি। নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্যারালাইজড আমিটাকে 6টা মাস ধরে তিলে তিলে বাঁচিয়ে তুলেছেন। আমাকে নতুন জন্ম দিয়েছেন। আয়ান অনিন্দিতার হাতের উল্টো পিঠে চুমু খায়। আজকে অনিন্দিতা সাদা আর গোলাপির কম্বিনেশনে একটা শাড়ি পরেছে। একজন বিদেশি পর্যটক যে কিনা কক্সবাজারে ঘুরতে এসেছে, তিনি এসে আয়ানকে বলে, শি ইজ টু প্রিটি, হোয়াটস হার নেম? আয়ান লোকটির দিকে ঘুরে তাকিয়ে বলে, কাভি ইয়োস নূর নূর কেতা হন, মেন ইয়োস হুর হুর কেতা হন। লোকটি কিছু বুঝতে না পেরে বলে, হোয়াট? আয়ান বড় করে একটা হাসি দিয়ে বলে, শি ইজ মাই অ্যাঞ্জেল। তারপর অনিন্দিতার হাত ধরে হেঁটে যেতে যেতে বলে, কালকে থেকে তুই বোরকা পরবি। কত মানুষ নজর দিচ্ছে, দেখেছিস? জি, আপনার যা হুকুম স্যার। আয়ান অনিন্দিতাকে জড়িয়ে ধরে। দুজনে হেঁটে হেঁটে চলে যায় হোটেলের উদ্দেশ্যে। বাকিরা বিচেই থেকে যায়। আজকের রাতটা আয়ান আর অনিন্দিতার জন্য স্পেশাল। তাদের বিয়ের পরে রাতটাই হবে একসাথে কাটানো প্রথম সুস্থ স্বাভাবিক রাত। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।
নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।